সৌদা আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আর্লি জাস্ট আসছি, একটু পরে ইয়ে করবো। তুমি ওকে স্যার। ওই যে ফেসবুকের লিংক বা ওই যে ছবি টবি নাকি সহ নাম টাম আব্দুল কাদের লিখছিলা, ওগুলো ঠিক হয়েছে? হ্যাঁ জি স্যার, আমি ওইটা ঠিক করেছি। জাস্ট আমাদের টেকনিক্যাল টিমে যিনি আছেন উনি একটু ওইটা জাস্ট আপডেট করছেন, ওটা করা হয়ে গেছে। সব হয়ে গেছে স্যার। আচ্ছা হোক, এখনো সময় আছে। আমি জাস্ট তাইলে আমি এখন লিভ করতেছি, আমি 5টার সময় জয়েন করতেছি, ঠিক আছে? ওকে স্যার। কিছু প্রিপারেশনস এন্ড মানে প্রিপারেশন তো কিছু না, এটা তো একটা ফ্রেন্ডলি ডিসকাশন হবে ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর ওই ইয়েটা লিংকটা আমাকে ইয়েতে পাঠায় দাও, ওই যে ফেসবুকে আমার মেসেঞ্জারে ফেসবুকের এটা পাঠায় দাও, কারণ আমি যদি আমাদের স্টুডেন্ট আছে তো, যদি শেয়ার করতে চাই তাহলে ওরা যদি জয়েন করে, এনিবডি ক্যান জয়েন, রাইট? অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমাকে ওই মেসেঞ্জারে ফেসবুকের লিংকটা পাঠায় দাও, আমি তাহলে ওটা ফরওয়ার্ড করে দিই। কোথাও ওকে। সাউদা আছো? হ্যালো, জি রেকর্ডিংটা এখন অফ করে দাও, কারণ হামিদ স্যার তো জয়েন করেন নাই। কি খবর তোমাদের? ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলো কি এখনো লাইভ শুরু করার আগে আমি একবার পাঠ করে যাব? হ্যাঁ, একবার এমনি বলো তো দেখি কি অবস্থা। কেমন আছেন স্যার? এখন কোথায় আছেন? হ্যাঁ, আপনার প্রবাস জীবন কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা। স্যার, আপনার কর্মক্ষেত্রের 3টা বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি, যার মধ্যে অন্যতম বাংলা কম্পিউটিং। জানতে চাচ্ছিলাম বাংলা কম্পিউটিং বিষয়টি কি, এর সম্ভাবনা কেমন, এর গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন? মেশিন লার্নিং নিয়ে আপনার কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। আমরা জানতে পেরেছি কোভিড-19 নিয়েও কাজ করছেন, সে সম্পর্কে যদি কিছু বলতেন প্লিজ। স্যার, আপনার শৈশব নিয়ে কিছু প্রশ্ন ছিল। আপনার শিক্ষা জীবন কিভাবে শুরু, সেই শৈশব থেকে বর্তমানের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় অবধি যাত্রার পেছনের গল্প শুনতে চাচ্ছিলাম স্যার। ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন? আপনার জীবনের স্মরণীয় কিছু স্মৃতি যদি বলতেন প্লিজ। আপনার জীবনের আদর্শ কি, আমাদের আয়োজন কিভাবে দেখছেন তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। এই মোট 14টি আমি তো প্রশ্ন ছিল। সবগুলো উত্তর মনে হয় না খুব ভালোভাবে দিতে পারবো, বাট তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ওকে স্যার। আর আমরা শুরু করব, তাই তো? শুরু করবা এখন? জি স্যার। স্যার আমাকে 1 মিনিট আমাকে কি ক্লিয়ারলি হচ্ছে, বা আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যায়? একদম স্যার, হ্যাঁ, সম্পূর্ণ পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, কারণ এখানে এয়ারকন আছে তো, এয়ারকন একটু সাউন্ড হচ্ছে, মাঝে মধ্যে হয়তো বন্ধ করতে হবে। আচ্ছা, আমি কি লাইভে যাওয়ার প্রিপারেশন নিব? আমার প্রায়
30 সেকেন্ডের মতো সময় লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে নাও প্লিজ। আমি যে তুমি করে বলতেছি, ঝামেলা নাই তো আবার? না স্যার স্যার, অবশ্যই আমরা অনেক জুনিয়র। আচ্ছা আচ্ছা। এখন কতজন জয়েন করছে? স্যার এখন আমরা মোট 7 জন আছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গুড। স্টুডেন্টদের একটু বলেন তো, আমি এশিয়া প্যাসিফিক রাজীব ভাইকে একটু বলছি ওদের ছাত্রদের জন্য। না না, আমি আমার থিসিস গ্রুপে পাঠাচ্ছি। লাইভে। আচ্ছা, আমার মনে হয় লাইভে চলে আসছে এখন। দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাই লার্ন টাইম এবং বিজ্ঞানী.org এর আজকের বিজ্ঞানী হবার গল্প এর আয়োজনে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন আমাদের আজকের আয়োজনের জন্য। বিজ্ঞানী হবার স্বপ্ন হয়তো আমরা সকলে দেখি, কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে দেখি মনের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকেও বা বাংলাদেশি কেউ একজন সফলভাবে বিজ্ঞানী হতে পারে বা এটাও সম্ভব, এটা হয়তো আমরা অনেক স্বপ্নেই স্বপ্ন দেখে থাকি, বাস্তবে সম্ভব এটা হয়তো খুব কষ্ট করে বিশ্বাস করতে হয় আমাদের। কিন্তু আমাদের এই যে ধারণাটি আছে, ধারণাটি মোটেও কিন্তু সঠিক নয়। আপনাদের এবং আমাদের এই যে ধারণা আছে, ধারণাটি যে সঠিক নয়, এই ভ্রান্ত ধারণাকে বদলে দিয়ে স্বপ্ন দেখার পথকে প্রসারিত করতে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনের অতিথি হিসেবে আছেন আব্দুল হামিদ, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ আইটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, জেদ্দা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগছে আপনারা এটা আয়োজন করেছেন এবং আমি আশা করি যে বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন এই আলোচনা থেকে ওরা উপকৃত হবে এবং আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। লার্ন টাইম পরিবারে আপনাদেরকে পেয়ে, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি লার্ন টাইম পরিবারের পক্ষ থেকে। স্যার স্যার আপনি যদি অনুমতি দেন মূল প্রশ্নে ও পর্বের দিকে আমরা চলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার প্রথম প্রশ্ন, আপনি এখন কোথায় আছেন, অর্থাৎ কোন দেশে আছেন? হ্যাঁ, এটা তো বলেছেনই, আমি আছি এখন সৌদি আরবে এবং কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে অ্যাজ এ প্রফেসর আছি আমি, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিতে। আমি আসছি 2 বছর হলো, 2019 সালে আসছি আর কি এখানে। স্যার আপনার প্রবাস জীবনের শুরু কি 2019 সালে নাকি তারও আগে অন্য কোনো দেশে ছিল? না না, হ্যাঁ ছোটবেলা থেকে আসলে, মানে আমি আপনার অন্য প্রশ্নটাও কভার করার চেষ্টা করছি যে ছোটবেলায় আমি গ্রামের স্কুল থেকে আসলে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হয়ে যাই 7 থেকে 89-এ। তারপর 95-এ বের হয়েই আসলে আর আমার দেশে পড়াশোনা হয় নাই, মানে আমি তখন ফুল স্কলারশিপে চলে গেলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে এবং সেখান থেকে আন্ডারগ্রেড শেষ করে ফিরে এসে কিছুদিন শিক্ষকতায় ছিলাম, তারপরে মাস্টার্স এবং পিএইচডি করতে আবার দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম 2004 সালে এবং 2009 সালে পিএইচডি শেষ করেই সাউথ কোরিয়াতে আরেকটা ইউনিভার্সিটিতে আমি কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আরেকটা ইউনিভার্সিটিতে ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওখানে 3 বছর ছিলাম। এরপরে আবার বাংলাদেশে এসে 9 মাস থেকে আমি সৌদি আরবের মদিনাতে তাইবা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ এসে 3 বছরের মতো চাকরি করেছি। আবার ওখান থেকে দেশে ব্যাক করেছিলাম, আবার দেশে চাকরি করেছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। বেসিক্যালি আই হ্যাড নেভার বিন এনগেজড ইন পাবলিক ইউনিভার্সিটিজ। বেসিক্যালি
প্রাইভেট ইউনিভার্সিটি চাকরি করেছি, গ্রিন ইউনিভার্সিটিতে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং লাস্টে যখন আসলাম তখন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে ইন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। এবং এশিয়া প্যাসিফিক থেকেই আমার পিএইচডির আগে রিসার্চ গুলোর পরে রিসার্চ গুলো শুরু হলো এশিয়া প্যাসিফিকে। আমার কলিগ ডক্টর ফিরোজ মৃধা, ওখান থেকে আমরা আবার স্টুডেন্টদেরকে নিয়ে বাংলাদেশে রিসার্চ শুরু করি, এবং এরপরে আমি ওখান থেকে আসলে কিং আবদুল ইউনিভার্সিটিতে আসছি। সো আসলে আমার যদি বলেন যে দেশ এবং প্রবাস, এই এই মানে আসা যাওয়ার মধ্যেই আছে। এখন 2 বছর হলো এখানে আসছি, বাট জেদ্দা খুব ভালো লাগছে। আশা করি এখানে লেখাপড়া বা রিসার্চ বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলোতে বেশ আমি মোটিভেশন পাচ্ছি। আই বিলিভ যে আমরা দেশের সাথে কোলাবোরেশনেও রিসার্চ করছি এবং ইন্টারনাল প্রজেক্টে অ্যাপ্লাই করেছি কিং আবদুল ইউনিভার্সিটিতে। আশা করি যে এই সময়গুলো ভালো কাটবে, এবং এই অভিজ্ঞতাটা আমি আজকে শেয়ার করতে চাই। আপনার নেক্সট প্রশ্ন জানলে আমার জন্য সুবিধা হবে যে কিভাবে কথা বললে এটা সুবিধা হয়। ক্রমান্বয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বেশ কয়েকটি প্রশ্নই ভেবে রেখেছি আপনাকে করার জন্য, আপনি আচ্ছা। অনুমতি দিলে সামনে এগিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sure. স্যার, আপনার কর্মক্ষেত্রে 3টা বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি, যার মধ্যে অন্যতম বাংলা কম্পিউটিং। বাংলা কম্পিউটিং এই শব্দটির সঙ্গে আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা হয়তো একটু কম পরিচিত, কিংবা এর সম্ভাবনাগুলো আমরা একটু কম জানি। আমি প্রথমত জানতে চাচ্ছিলাম স্যার, বাংলা কম্পিউটিং বিষয়টি কি? আচ্ছা, আমি একটু পেছন থেকে আসি এই কোশ্চেনটা Yes, অ্যান্সার sir. দিতে। কারণ এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের যে গবেষণা, সেটার সূচনা আমার জন্য খুব বেশি আগের না। আমার শুরুটা হয়েছিল সাউথ কোরিয়াতে। আগে যেমন শিক্ষাতে কিন্তু আমরা যখন অনার্স শেষ করে মাস্টার্স পিএইচডির জন্য আমরা বিদেশে আসি, তখন কিন্তু আমাদের রিসার্চে অত ছিল না। রিসার্চ আউটপুটটা আন্ডারগ্রেডেই ছিল না, আমাদের অভ্যাস ছিল না। আমরা কিন্তু বিদেশে গিয়ে রিসার্চ শিখতাম। সে সময় আমি 2003-4 সালের কথা বলছি ওইদিকে। বাট এখন যেটা হয়, বিদেশে পড়তে গেলে এখন আন্ডারগ্রেড থেকেই রিসার্চ শুরু করতে হয় বা করে। স্টুডেন্টদের একটা সুন্দর ট্রেন্ড চালু হয়েছে, যাতে এরা পরবর্তীতে যখন মাস্টার্স বা পিএইচডি করতে যাবে, প্রফেসররা যারা তাদেরকে নিবে, এটার একটা সুন্দর সূচনা করতে চায়। এরা আগেই দেখতে চায় প্রফেসররা বিদেশের, যে এর রিসার্চ করার যে অভিজ্ঞতা সেটা শুরু হয়েছে কিনা। তখন এটা ছাত্রদের জন্য সুবিধা হয় এবং রিসার্চ ফান্ড পেতে সুবিধা হয়। তো আমাদের সময় সেটা ছিল না, বাট লাকিলি আমরা উইথ আওয়ার ফ্রেন্ডস রেকমেন্ডেশনস, যারা ভালো করেছে তারা আমাদেরকে রেকমেন্ড করেছে যে ওদেরকে নিয়ে আসা যায় কিনা, তখন আমরা অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা ফুড স্কলারশিপ পেয়েছি। ওখানে গিয়ে আমরা শিখেছি। তো শুরুতে আমার রিসার্চ যেটা ছিল সেটা হচ্ছে আমি নেটওয়ার্কিং ল্যাবে পিএইচডি করেছি সাউথ কোরিয়াতে, কিং ইউনিভার্সিটিতে। এবং আমার রিসার্চ টপিকগুলো ছিল ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রোটোকল বা সিকিউরিটি, স্পেশালি ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টোগ্রাফিক কি ডিস্ট্রিবিউশন টেকনোলজি ডেভেলপ করা। এবং আমার কিছু পাবলিকেশনসও আছে, সেগুলোতে উই ডেভেলপ সাম কি ডিস্ট্রিবিউশন মেকানিজম ইউজিং জিওমেট্রি অ্যান্ড আদার ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ। সেটা দিয়ে আমার শুরু হয়েছিল। এবং পরবর্তীতে যখন আমি এই সিকিউরিটি এবং ওয়্যারলেস নেটওয়ার্কিং রিসার্চ চলছে, সাথে আমি অন্যান্য কিছুর সাথে আবার এনগেজড হলাম, স্পেশালি আরো পরে। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সো পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশে যখন আসলাম, বাংলা ল্যাঙ্গুয়েজের যে রিসার্চ পাবলিকেশনস বা একটু আমরা যখন, আমার কলিগ যিনি বাংলা ল্যাঙ্গুয়েজে অনেক রিসার্চ করেছেন, উনি বললেন যে বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু রিসার্চ খুব আগায়নি, মানে খুব আহামরি বা খুব বিখ্যাত পাবলিকেশনস অথবা পাবলিকেশনস ঠিক না, সাথে এটার যে একটা ল্যাঙ্গুয়েজকে, মানে অন্যান্য দেশ যেমন তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে বা তাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যে তাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার যে টেন্ডেন্সি, এটা বাংলাদেশে ঠিক অনেক বেশি কনভিন্সিং না, আবার এটার উপর অনেক কাজ করা দরকার। তখন আমার মনে হলো যে আমরা তখন কিছু কনফারেন্স পেপার লিখলাম বা কিছু প্রবলেমস, স্পেলিং বা এরর্স বা বিভিন্ন ধরনের ভুল হতে পারে বাংলা ল্যাঙ্গুয়েজে, বা বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা আবিষ্কার করলাম যে এর প্রেজেন্টেশনটা ঠিক ইংলিশের মতো না। যেমন আমরা ইংলিশে কিন্তু বলি যে আই ইট রাইস, আগে আমরা সাবজেক্ট বলি, পরে ভার্ব বলি, এরপরে অবজেক্ট বলি,
কিন্তু আমরা যখন বাংলায় বলি আমি ভাত খাই, তখন কিন্তু আমরা সাবজেক্ট এবং অবজেক্টের পরে আমরা ভার্বটা বলি। এই যে এদের এই যে কনস্ট্রাকশনস এবং এক্সপ্রেশন বা আরো মজার এক্সাম্পল দেখেন যে আমরা রিসার্চ পেপারে সেটা ইনক্লুড করেছি। যেমন আমরা একটা সেন্টেন্স ওখানে লিখেছি যে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। এরকম এই যে অন্য, বাংলাতে যখন আমি কথা বলবো ভয়েস থেকে টেক্সটে ট্রান্সলেট হবে এই কথাটা, তখন এই যে অন্য, সেই অন্যটা কিন্তু সিমিলার প্রোনাউন্সিয়েশনে অন্য মানে আদার্স বা এলস হতে পারে, অথবা রাইস হতে পারে, ভাত হতে পারে, অন্য আমরা যেটা বলি। সো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমরা বের করে আনার চেষ্টা করছি যে তাহলে একটা স্পিচ থেকে যখন টেক্সটে ট্রান্সলেট হবে সেটা কি করে হবে, অথবা কোনো লেখা মুছে গেছে কোনো পুরাতন ডকুমেন্ট, সেখান থেকে যখন আমরা সেটাকে রিট্রাইভ করার চেষ্টা করব, সেন্সিটিভ ডকুমেন্টস, সেগুলোতে যদি এরর থাকে, স্পেলিং এরর থাকে বা এই জাতীয় কোনো প্রবলেম থাকে, তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কি প্রোটোকল বা কি নিয়ম কানুন ইউজ করলে এগুলো করা যায়, এই জাতীয় কিছু মোটিভেশন থেকে আমি আমার কলিগের সাথে আলোচনা করার পরে এই জাতীয় জায়গায় তখন বললাম যে আমরা রিসার্চ করতে পারি কিনা। তো আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ওটা শুরু করেছিলাম ওনার সাথে, উনি আরো আগে করতেন, ডক্টর ফিরোজ মেদা, এবং পরবর্তীতে উনি এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি তে আছেন। আমি তো চলে আসলাম এখানে, পরে ওখানে ওনাকে বললাম একটা ল্যাব এস্টাবলিশ করতে, যেখানে আমরা তখন উনি ওখানে অ্যাডভান্স মেশিন লার্নিং ল্যাব আমরা অ্যাজ এ ফাউন্ডার আমরা এটা তৈরি করলাম, ওখানে আছে, এবং আমাদের একটা রিসার্চ টিম আছে, ওখানে স্টুডেন্টস আছে ইউনিভার্সিটি। তখন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরেকটু জোর দিলাম যে তাহলে আমরা ব্যাপারটাকে মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং বলেন বা রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা এআই এর একটা ব্রাঞ্চ বা মেশিন লার্নিং একটা ব্রাঞ্চ, সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ উই আর ডুইং ফাইন, এবং আমার মনে হচ্ছে যে আমরা বেশ কিছু পেপার আমরা পাবলিশ করেছি, এখন আন্ডার রিভিশন পাবলিশড হতে যাবে এমন আমরা চ্যালেঞ্জেস এবং ক্রিটিক্যাল রিভিউ পেপারস, এবং যেগুলো করলে এই যে বাংলা ল্যাঙ্গুয়েজের এই রিসার্চটা আগাবে, সেটা আশা করি যে ফলপ্রসূ হবে, এবং ছাত্ররা এনকারেজড হবে যখন চ্যালেঞ্জ জানতে পারবে যে এতগুলো চ্যালেঞ্জ আছে, সেটা আসলে কি করে সলভ করা যায়। তখন কম্পিউটিং দিয়ে আসলে আমরা বাংলাদেশের এই বাংলা ভাষাকে একটা অন্য মাত্রায় নিতে পারবো, এরকম আমি আশা করি, বা আমাদের যে টিম সেটা আশা করে, আমাদের এ ধরনের একটা ইন্টেনশন আছে। সো বাংলা কম্পিউটিং বলতে কিন্তু আমরা আসলে পুরো জিনিসটা বোঝাচ্ছি না, আমরা বলছি যে বাংলা ল্যাঙ্গুয়েজের এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আন্ডারে এটাকে এনে কি করে এটাকে কম্পিউটিং ওয়ার্ল্ডে পরিচিত করা যায়, কি চ্যালেঞ্জ আছে যেটা অ্যাড্রেস করলে কম্পিউটার ক্যান প্রসেস দিস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই ক্যান ডু ফ্রুটফুল থিংস ইউজিং এই বাংলা ল্যাঙ্গুয়েজটা। সো অনেক রিসার্চারই এখন এটার উপরে ঝুঁকছে আমার ধারণা বাংলাদেশে, এবং আশা করি যে এ থেকে আমরা আমাদের দেশের ভাষাটাকে অন্তত এই কম্পিউটিং জগতের সাথে পরিচয় করে দিতে পারবো খুব এফিশিয়েন্টলি ইনশাল্লাহ। আমি অনেক লম্বা উত্তর দিলাম মনে হয়, আমি না স্যার, আসলে আপনার উত্তরটা যদি এভাবে না হতো আমরা বুঝতে পারতাম না, কারণ আমরা শিক্ষার্থীরা যারা আছি বাংলাদেশের সমসাময়িক শিক্ষার্থীরা, আমরা হয়তো এই বিষয়টি এভাবে অনেকেই বুঝতাম না। অলরেডি আমার কাছে টেক্সট এসেছে, কথা বলতে চান আমাদের মাঝে, আমি তার নামটা একটু দেখে নিচ্ছি, কিছু প্রশ্ন করতে চান হয়তো। ফারিয়া সরণি, প্লিজ ইউ ক্যান আস্ক। আসসালামু আলাইকুম স্যার। আমি একটা প্রজেক্টে কাজ করছি দীর্ঘ 1 বছরের উপরে, তো আমি এখনো একটা ইমপ্লিমেন্টেশন স্টার্ট করিনি। সেটা হচ্ছে আমি একটা বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর চেষ্টা করতেছি, বাংলা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এটা হচ্ছে আপনার পাইথনের আর্কিটেকচারে। স্যার আমি জাস্ট ডিজাইনটা কমপ্লিট করছি, বাট আমি স্টিল এখনো জানি না যে আমি এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে করবো বা এক্স্যাক্টলি কিভাবে করলে আমি ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আমি বানাতে পারবো। স্যার ক্যান ইউ হেল্প মি ইন দিস থিং? আপনি এখন আছেন কোথায়? স্যার আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের যে এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, সেগুলো ফেস করতে বা কি লাগবে, আমি তো এখন বিদেশে, আমাদের যে টিমের আমার কলিগস আছেন বা ওখানে যে অ্যাডভান্স মেশিন লার্নিং ল্যাব আছে, আমি পরে আপনাকে
বলে দিলে হয়তো দে ক্যান হেল্প ইউ অর দে ক্যান ওয়ার্ক টুগেদার উইথ ইউ, যদি কোনো অ্যাড্রেস করতে পারে, আপনাকে হেল্প করতে পারে কোথাও। স্যার আমার অ্যাকচুয়ালি ডিজাইনিংটা আমি কমপ্লিট করেছি, যে কিভাবে আমি একটা প্রোগ্রামকে লিখবো অনেক, এবং জিনিসটা অনেকটা হচ্ছে আপনার পাইথনের মতোই হয়েছে, কিন্তু দ্য থিং ইজ আমি এখনো জানি না এটাকে আমি কিভাবে রান করব, বা আমি আসলেও কি এই প্রোগ্রামিং আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা বানাতে পারবো কিনা। আমি তো এখন একটা মনে হয় লাইভ ইন্টারভিউতে আছি, তো জি, আমি তো স্যার। মোটামুটি ক্লুটা বললাম। আমি আগে এগুলো শেষ করি, উই ক্যান টক লেটার অন, রাইট? বিকজ স্যার। এটা তো আপনার একদিনের চেষ্টা না, আমার মনে হয় অনেক দিনের চেষ্টা। এর ভিতরে কি আছে জি স্যার। সেগুলো জানতে হবে, বা বুঝতে হবে যে, তাই না? জি স্যার। বাট ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো যে বাংলাতে কোডিং করা তো, রাইট? যে কিভাবে করতে হয় বা জি স্যার। জি স্যার। ব্যাকগ্রাউন্ডে তাহলে কিভাবে কাজ হবে, সেগুলো আসলে বেটার অ্যান্সার দিতে পারবে মনে হয় আমাদের যে রিসার্চ টিমের যারা কোডার আছে, স্পেশালি পাইথন স্পেশালিস্ট বা মেশিন লার্নিং স্পেশালিস্ট কোডারও আমাদের আছে, আমাদের স্টুডেন্ট আছে। এবং এখন স্টুডেন্ট না, সে আসলে এখন অনেক বয়স কম, বাট বড় রিসার্চার হয়ে গেছে। ইনশাল্লাহ হি ক্যান হেল্প ইউ। আমরা 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 এটা নিয়ে আলোচনা করব পরে, ঠিক আছে? ইটস ইন্টারেস্টিং। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে জুমে যারা যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা রেজ হ্যান্ড অপশনে রেসপন্স করবেন, কিংবা চ্যাট বক্সে আপনারা একটা ছোট বার্তা যদি লিখেন সেখান থেকে দেখে আমরা রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও লাইভে আমাদের যারা শুনছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের ভাবনাটিকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা জানতে পেরেছি আপনার কর্মক্ষেত্রের মধ্যে আরেকটি দিক আছে, সেটি হচ্ছে মেশিন লার্নিং। আর এটি সম্পর্কে যদি কিছু বলতেন স্যার, বা এই সম্পর্কিত আপনার যা কাজ আছে সেই সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। মেশিন লার্নিং এর কাজটা তো আমি অনেক নতুন এখনো, কারণ আমি যখন শুরু করেছিলাম 2004-এ রিসার্চ, তখন বেসিক্যালি ছিল ম্যাথমেটিক্স এবং ক্রিপ্টোগ্রাফিক ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতাম। পরবর্তীতে আমরা যখন আসলাম বাংলাদেশে, বা পরবর্তীতে যখন আমরা রিসার্চ শুরু করলাম, দেখলাম যে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর যে প্রপার্টিস গুলো ডেভেলপ হয়েছে পরে, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে, কম্পিউটিং প্রসেসিং স্পিড সবকিছু বেড়েছে, এবং একটা হিউজ কম্পিউটেশন ক্যান বি ডান ইন ভেরি স্মল টাইম, যে আগে যেটা হতো না, মানে অনেক বড় জিনিসকে ট্রেন করা। ফর এক্সাম্পল মিলিয়নস অফ ডেটা ভ্যালুজ, যেটা কম্পাইল করতে আগে ঝামেলা হতো, এখন এই ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্পেশালিটির কারণে মেশিন লার্নিং দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেমন একটা এক্সাম্পল বলি, আমাদের এই যখন আমি আসলাম 2019-এ, এখানে আসার পরপরই যে করোনার মধ্যে পড়ে গেলাম আমরা, এই ওয়ার্ল্ড প্যান্ডেমিকের এই যে একটা সিচুয়েশন হলো, আমরা ঘরের মধ্যে পড়ে গেলাম, এবং আস্তে আস্তে আমরা আবিষ্কার করলাম যে এভাবে তো আসলে চলবে না। মানে কি, যে সবাই যদি বসে থাকে, বা এটা নিয়ম কি হবে, মেডিকেল সায়েন্স কি বলে, লকডাউন কয়দিন থাকবে, মানুষ বাইরে যাবে কিনা, মানুষ যদি মুভ না করে তাহলে ইকোনমির কি হবে পৃথিবীর, এই যে তো বিভিন্ন চিন্তা আমাদের এই সিস্টেমের মধ্যে আসতে থাকলো। আমি কলিগকে বললাম যে কি হবে এটা, আমরা তো মেশিন লার্নিং এর রিসার্চ করা শুরু করেছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়েও আমরা ব্যবহার করেছি। আমরা এই যে ওয়ার্ল্ড, এটা ইকোনমিক ড্যামেজ এবং বা ইকোনমিক ব্যালেন্স কিভাবে হবে, এই যে লস, বা এই যে মানুষ দরিদ্র যারা, তারা আরো নিচের দিকে চলে যাচ্ছে, বা মানুষ মরে যাচ্ছে, বা মানুষের কাজ চলে যাচ্ছে, জবলেস হয়ে পড়ছে, মানুষ যদি মুভ না করে তাহলে পৃথিবীর ইকোনমির কি অবস্থাটা হবে, এরকম চিন্তা থেকে আমাদের যে রিসার্চ টিমের যে পায়োনিয়ার, আমাদের আবু কাউসার ওহি নামে একজন আছেন, যে অনেক জুনিয়র, সে ইজ ওয়ার্কিং অ্যাজ এ ফ্যাকাল্টি নাও, সে ফ্যাকাল্টিতে জয়েন করবার আগেই এই পেপারটা লেখা হয়েছে। আমরা সবাই এইটা নিয়ে আলোচনা করার পরে আবিষ্কার হলো যে আমরা একটা মেশিন লার্নিং দিয়ে অতটা ট্রেন করতে পারি যে আমরা একটা আসলে, যেহেতু ডেটা পৃথিবী থেকে নেওয়াটা আসলে খুব দুরূহ ব্যাপার, কারণ এবং ডেটার অথেন্টিসিটি প্লাস এটার লিগ্যাল পারমিশন অনেক কিছু আছে এই কোভিড এর। তখন আমরা করলাম কি, মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা আসলে একটা কান্ট্রি করলাম, সিমুলেট করলাম, যে আমরা 10,000 লোক আছে বা পার্টিকুলার নাম্বার অফ পিপুল নিয়ে আমরা একটা কান্ট্রি, সেখানে মানুষ এফেক্ট হচ্ছে কোন নেচারে এফেক্ট হচ্ছে, কিভাবে কিওর হচ্ছে,
এরকম করে আমরা একটা সিমুলেটেড এনভায়রনমেন্ট তৈরি করলাম, এবং এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লার্নিং না থাকলে এই যে জিনিসটা ট্রেন করানো এবং ডিসিশনটা কেমন হবে। সো আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল যে আমরা চাই পৃথিবীতে করোনা ছড়াচ্ছে বা প্যান্ডেমিক ছড়াচ্ছে, এটার কন্ট্রোলটা কেমন করলে বা লকডাউন সাইকেলিংটা কেমন হলে, কতদিন পর পর লকডাউন, কতদিন পর ওপেন হবে, বা লেভেল 0 রেস্ট্রিকশন বা লেভেল 1 রেস্ট্রিকশন, সোশ্যাল ডিস্টেন্সিং শুধু থাকবে, নাকি পারফেক্ট লকডাউন হবে, নাকি স্ট্রিক্ট লকডাউন হবে, নাকি স্লো লকডাউন হবে, নাকি কুইকলি হবে, কতদিন পর পর হবে, এবং ইকোনমির অবস্থাটা কেমন হবে, পৃথিবীর অর্থনীতি বা ওই কান্ট্রির ওই দেশের অর্থনৈতিক ব্যালেন্স এবং ডেথ রেট, এই ডিজিজের কারণে ডিজিজ প্রপাগেশন একটা জিনিস, এবং এই ডিজিজে কতজন মারা যাচ্ছে, কতজন কিওর হচ্ছে, এবং সাথে সাথে এই স্ট্রিক্ট লকডাউন থাকলে বা লেজি লকডাউন থাকলে বা তাহলে ইকোনমিক ব্যালেন্সটা কেমন হবে। সো আলটিমেটলি ব্যাপারটা এমন একটা চ্যালেঞ্জে দাঁড়ালো যে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন, আমরা যদি অপটিমাইজ করি যে পৃথিবীর মানে একটা দেশের ইকোনমিটাও বেঁচে থাকবে, ডেথ রেটও কম থাকবে, ডিজিজটাও একটা কন্ট্রোলে থাকবে, কিন্তু ইকোনমিটাও বেঁচে থাকবে, এরকম একটা অপটিমাইজ, এই ধারণা থেকে আমরা মেশিন লার্নিং ব্যবহার করতে বললাম আমাদের যে এক্সপার্ট, যে এমন করা যায় কিনা। তখন আমরা এজেন্ট মেশিন লার্নিং তো আসলে কি, আমরা আসলে একটা হিউজ কম্পিউটেশন এবং সেটাকে বারবার ট্রেন করে একটা রেজাল্টে পৌঁছানো। কারণ কি, ওটা যে তখন মানুষের ইটারেশন বা মানুষের চেষ্টার জন্য ডিসিশনটা আসবে এরকম না। মেশিন দিয়ে আমরা আসলে কি করতে পারি, যে আমরা ওকে শিখাই যে এমন যদি হয় তাহলে সিচুয়েশনটা এরকম হতে হলে কি করতে হবে তোমার। উই আর ফিডিং সাম ইনপুটস, ম্যাথমেটিক্স দিলাম, ইনপুটস দিলাম, আমরা বললাম যে তুমি এই কন্ট্রোলে চলো, তাহলে কেমন ডিসিশন আসে। এরকম আসলে এই জিনিসটা করতে করতে আমাদের আবিষ্কার হলো যে ইয়েস, আমরা কোভিড-19 যে পেপার, সেটা নেচার পাবলিশার্স এর আমরা সায়েন্টিফিক রিপোর্টস একটা জার্নালে পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। সেটা আবিষ্কার হলো যে রিইনফোর্সমেন্ট লার্নিং ক্যান বি এ গুড অ্যাপ্রোচ টু অ্যাচিভ দিস ক্রাইটেরিয়া। তখন আমরা এটাকে পাবলিশ করলাম, আবিষ্কার করলাম যে লকডাউনটার একটা সুন্দর ইকোনমিক ব্যালেন্সের সাথে সম্পর্ক আছে। আমরা দেখলাম স্ট্রিক্ট লকডাউন বা লেন্দি বা অনেকদিন পর দিলে এক ধরনের হয়, আবার খুব কুইক দিলে এক ধরনের হয়। এ ধরনের আমরা এজেন্ট তৈরি করলাম, লাইক 2 উইকস, M15, M30 বা 45 ডেজ, 60 ডেজ বা এই জাতীয় আমরা কিছু টাইম ফ্রেম দিয়ে সিমুলেট করলাম, এবং দেখলাম যে একটা পার্টিকুলার জায়গায়, স্পেশালি ইন মান্থলি বেসিস বা সাইক্লিক লকডাউন, যেটা যে ইকোনমিক ব্যালেন্সটা মোটামুটি ভালো থাকে উইথ মিনিমাম ডেথ রেট এবং ডিজিজ প্রপাগেশন, এগুলো একটা ব্যালেন্সে থাকে। সো এরকম একটা জায়গা থেকে আমরা অনেক কিছু শিখেছি যে মেশিন লার্নিং ক্যান বি ইউজড ইন মেনি ওয়েজ, এবং এইটাতে উদ্বুদ্ধ হওয়ার পরেই আমরা আরো কিছু জিনিসে হাত দিতে যাচ্ছি। সেটা এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচার, যেটা এগ্রিকালচারের বিভিন্ন ব্রাঞ্চে আইদার ডিজিজ ডিটেকশন ইন দ্য লিভস, অথবা কোনো একটা অর্চার্ডে ক্লাসিফিকেশন করা কোন টাইপস এর ফ্রুটস এন্ড আদার এগ্রিকালচারাল প্রোডাক্টস আর দেয়ার, এগুলো লার্নিং মেশিন লার্নিং দিয়ে ট্রেন করে করা যায় কিনা। অথবা আমরা ইন্টারনালি এখন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে উইথ কোলাবোরেশন অফ দ্যাট রিসার্চ গ্রুপ আমরা কিছু প্রজেক্টের অ্যাপ্লাই করেছি, এখনো 2-1টা আমরা পেয়েছি। প্রিসিশন এগ্রিকালচারটা আমরা পেয়েছি যে শর্ট প্রজেক্ট। আর ব্রেস্ট ক্যান্সার, যেহেতু ওয়ার্ল্ডে এখন খুবই একটা মানে প্রচুর ড্যামেজ হচ্ছে, সো এইটার উপরেও আমরা একটা প্রপোজাল লিখেছি ব্রেস্ট ক্যান্সারের। আমরা ইনফ্যাক্ট ব্রেস্ট ক্যান্সারের একটা ভালো সার্ভে পেপার লিখেছি, ওটা আন্ডার রিভিশনে আছে। আমরা দেখেছি যে আগের দিনে মানুষ কি করে এটা ডিটেক্ট করতো বা মেডিকেল সায়েন্স কি বলে, আমরা কিছু লেখাপড়া করেছি, এবং দেখেছি যে ইমেজ বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন কোয়ালিটিতে ইমেজ একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে পারে টু ট্রেন দেম। যদি মেশিন লার্নিং দিয়ে আমরা ট্রেন করাই, তাহলে সে হিউম্যান আইজ, যেমন those who are very expert doctors or experts, they can identify, also machine can identify very accurately. এটা আমাদের বিশ্বাস হয়েছে বিভিন্ন স্টাডি করে, এবং এই সার্ভে পেপারটা আমরা একটা ভালো জায়গাতে সাবমিট করেছি। আমরা জানি না সেটা কি হবে, ইটস আন্ডার রিভিশন, বাট ওইটা দিয়ে আমরা শিখেছি যে there are a lot of ways to detect breast cancers using specially machine learning.
মেশিন লার্নিং বলতে কিন্তু দের আর লট অফ ইস্যুস, রিইনফোর্সমেন্ট লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, দের আর CNN, DNN, ডিপ নিউরাল, দের আর লট অফ থিংস। ওগুলোতে আমি যাচ্ছি না। আমি বলছি যে মেশিন লার্নিং ক্যাটাগরিতে এটা পসিবল যে যদি আমাদের টার্গেটটা হলো ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেক্ট করা, সো দ্যাট আমরা মানুষের এই যে অকাল মৃত্যু বা আর্লি মৃত্যুকে আমরা ডিটেক্ট করতে মানে বাঁচাতে পারি, লাইফ সেভিং একটা এফোর্ট যেন আমরা দিতে পারি, বা আমাদের এই রিসার্চ প্রপোজাল থেকে যে আউটকামটা আসবে সেটার জন্য পৃথিবীতে অন্তত মানুষের কিছু হলে উপকার হয়। এটা যে আর্লি ডিটেক্ট করতে পারলেই অনেক জীবন বাঁচানো সম্ভব। অনেক সময় লেট হয়ে যায়, জানা যায় না যে এটার পরিণতিটা কি হচ্ছে। এই জন্য মেশিন লার্নিং আসলে খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার মতো আসলে কিছু না। আমি একটু লম্বা সময় নিলাম যে এখান থেকে আমাদের আসলে আমরা সবকিছুতে এটা ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা আমাদের ওই সিচুয়েশনটা লাগবে যে ওখানে কোন হিসাবে ব্যবহার করলে ওটা কাজ করা যাবে। সো আমরা এই জন্য COVID-19 বলেন বা এদিকে মেডিকেল সায়েন্সের জায়গায় যদি আমরা একটু হেল্প করতে পারি, লাইক ব্রেস্ট ক্যান্সার, এগ্রিকালচারে যেমন অনেক ডিজিজ হয়, সাফারিং ফ্রম ডিজিজ, এই যে লিফ থেকে বের করা যায় অথবা গাছের অন্যান্য প্রপার্টি থেকে বের করা যায়, মেইনলি ইমেজ যেগুলো থাকে সেগুলোতে ব্যবহার করে, এবং মেশিন লার্নিং এখানে হেল্প করতে পারে ইন ডিটেক্টিং দোজ থিংস ভেরি ফাস্টার। এটা আমাদের জন্য একটা মানে মানে ভালো খবর আর কি, যে আমরা যদি এটা করতে পারি তাহলে ইট ক্যান বি ডান ভেরি কুইকলি। আশা করি কিছুটা হলেও আমি বলতে পেরেছি। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, এই যে স্যার যে ক্ষেত্রগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছে, যারা উচ্চশিক্ষা করতে চায়, উচ্চশিক্ষা করার জন্য তারা হয়তো কোনো বিষয়কে যখন তাদের চুজ করতে হয়, তারা যদি মেশিন লার্নিং এই বিষয়টাকে চুজ করে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সম্ভাবনা বা প্রতিবন্ধকতা কি থাকতে পারে? আচ্ছা, এটা প্রথম কথা হলো যে আন্ডারগ্রেড থেকে এখন ট্রেন্ড চালু হয়েছে, এবং যদি মাস্টার্স পিএইচডি বা উচ্চশিক্ষা যেটা বলি যদি যেতে হয়, তাহলে বাংলাদেশের জন্য আমাদের যেটা অভিজ্ঞতা, যে স্পেশালি ছাত্রদের উচিত আগে কিছু পাবলিকেশনস বা রিসার্চের সাথে অভিজ্ঞতা নিয়ে অ্যাপ্লাই করা, সো দ্যাট তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারে এবং ফান্ড পেতে পারে। কারণ বাইরে তো খুবই এক্সপেন্সিভ। ওরা যদি ফান্ড পায় তাহলে ওরা ভালো করবে। কারণ হলো যদি ফান্ড না পেয়ে যায়, তাহলে যদি কখনো পার্ট টাইম করতে হয় বা কাজ করে লেখাপড়া করতে হয়, দ্যাট উড বি ডিফিকাল্ট। তার চেয়ে সেই কাজের এফোর্টটা যদি ফুল ফান্ডিং এ যেতে পারে, তাহলে প্রফেসরদের সাথে কাজ করতে পারে। এটা হলো একটা ইস্যু, যে এটা আমরা যেমন করেছি, আমরা স্কলারশিপ পেয়েছি, আমরা পুরো সময়টা 10-12 ঘন্টা আমরা ল্যাবে থাকতাম, পড়া যতটুকুই হোক, বাট ল্যাবে থাকলে যেটা হয় যে রিসার্চটার একটা মানে আস্তে আস্তে এটা মানে পড়া হয় বেশি। এজন্য আমি রেকমেন্ড করবো যে আন্ডারগ্রেডে অবশ্যই ফাইনাল ইয়ারের দিকে যেন পাবলিকেশনস কিছু থাকে বা অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করার আগে, সেটা একটা। আরেকটা হলো যে পুরো পৃথিবীটাই কেন যেন মানে অনেক মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন সিম্পোজিয়াম বা সেমিনার্স, বা আমি তো কনফারেন্সে অনেক জায়গায় প্রেজেন্টেশনে গিয়েছি, USA বা ইউরোপের দিকে বা সাউথ কোরিয়াতে তো ছিলামই। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ ট্রেন্ডটা চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ইন ব্রড ক্যাটাগরি। মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটা ব্রড টার্ম, যেটার আন্ডারে সবকিছুই আছে, যেটা অটোমেশন আর কি, যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, হোয়াট এভার, অল দোজ থিংস। আর রোবোটিক্স একটা বিশাল ব্যাপার চলে আসছে এখন এই AI এর কারণে, এর ইমপ্রুভমেন্টের কারণে। মানে যা কিছুই হোক কেন যেন সবকিছু একটা অটোমেশনের দিকে যাচ্ছে। সো এজন্য আমরা যে জায়গাতেই রিসার্চ করি, সেটা হতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, হতে পারে ইমেজ প্রসেসিং, হতে পারে মেডিকেল সায়েন্স, বায়োমেডিক্যাল, হতে পারে এনিথিং, যেটাই হোক, কম্পিউটেশনের তো বিকল্প কিছু নেই এখন। কারণ আমরা যদি মানে অন্য সাবজেক্ট গুলো বাদ দেই, যদি কম্পিউটিং ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, তাহলে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, রোবোটিক্স থেকে শুরু করে, ইলেকট্রিক্যাল থেকে চিপ ডিজাইনিং থেকে শুরু করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, ইমেজ প্রসেসিং থেকে শুরু করে, ডিজিজ ডিটেকশন থেকে শুরু করে, হোয়াট এভার, ইভেন ইন এগ্রিকালচার, ইভেন ইন মেডিকেল, এনিওয়্যার যেখানেই কম্পিউটেশনটা জরুরি, যেখানে লাগবে, সেখানে আমাদের বেসিক কিছু জিনিস শিখতে হবে। এই মেশিন লার্নিং কেন, এটা কিভাবে কাজ করে, লাইক মেশিন লার্নিং কথাটা বললেই তো হবে না, এটা কি জিনিস আসলে। এই যে ডিপ লার্নিং বলতেছি, ডিপ কেন কথাটা আসছে, মানে
মানে আমার কাছে আমার মনে হয় যে একটা সিম্পল এক্সাম্পল দিলে দেওয়া উচিত। কোনো মজার এক্সাম্পল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যেমন আহ যেমন ধরেন গার্মেন্টসে যখন একটা শার্ট ফিনিশড হয়ে আসে, এটা সম্ভবত শুরু হয় কাপড় দিয়ে, একটা সেকশন কাপড় কাটছে, আর একটা সেকশন সেলাই করছে, আর একটা সেকশন বোতাম লাগাচ্ছে, আর একটা সেকশন এটাকে লন্ড্রি করছে, আর একটা সেকশন প্যাকেটিং করছে, পরে একটা প্রোডাক্ট আসে শার্ট হিসেবে বের হয়ে আসলো। ডিপ লার্নিং এর কতগুলো স্তর আছে, বা মেশিন লার্নিং এর, যে এটা ফার্নিশড কত ভালোভাবে করা যায়। এক্সাম্পলটা ঠিক ওটার সাথে মিলবে না, বাট যে প্রতি স্তরে একটা করে চেকিং পয়েন্ট থাকবে, যে কি টাইপের ম্যাথমেটিক্স ইউজ করলে একটা ফার্নিশড প্রোডাক্ট হবে যেখানে ফল্ট খুবই কম থাকবে। ফল্ট কম থাকবে বলতে আমি বোঝাচ্ছি যে পুরো পৃথিবীটা তো অ্যানালাইটিক্যাল না, নিউমেরিক্যাল। মানে হলো যে পারফেকশন আমরা আনতে পারবো না পৃথিবীতে, আমরা তো চেষ্টাই করে যাচ্ছি শুধু টুয়ার্ডস রিচিং দ্য পারফেকশন, কত পারফেকশনের কাছাকাছি যেতে পারি। সো মেশিন লার্নিং ও তাই, বা ডিপ লার্নিং, বিভিন্ন স্তর আছে, এটা বিভিন্ন লেয়ার্স আছে। যখন ডিপে পড়তে যাবেন তখন দেখবেন যে বিভিন্ন লেয়ার্স আছে। এভরি লেয়ার্স দেয়ার আর সাম ম্যাথমেটিক্স টু প্রসেস সামথিং, টু ডিসকার্ড সাম নয়েজ অর সাম আদার প্যারামিটার্স। যে ইন্টারেস্টেড প্যারামিটারটা আমাদের লাগবে সেটাকে বের করে নিয়ে আসতে হবে। সেটা বের করে নিয়ে আসতে হলে বিভিন্ন ম্যাথস জানতে হবে। সিম্পল ম্যাথমেটিক্স, বাট ইটস ভেরি সিম্পল বাট ভেরি নাইস, ভেরি ইফেক্টিভ। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এটা এমবেড করা আছে বিভিন্ন জিনিস। যারা কোডিং ভালো পারো বা পারেন আপনারা, তাহলে জানতে পারবেন যে একটা জিনিসকে আমি সিঙ্গেল লেয়ারে একটা ম্যাথ দিয়ে ফিল্টার করলে কেমন পারফেকশন আসে, ট্রেনটা কেমন হয়। আমি যদি সেকেন্ড লেয়ারে চাই আরেকটা পারফেকশন আনতে, এরকম করে, মানে ডিপ বলতে কিন্তু আমরা ওইটা বোঝাচ্ছি যে হাউ মেনি layers or how many steps and how speedy you can filter something to get the finished product to its best. So এই জন্য এখন যারা ইয়াং, আমার মনে হয় যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর এই ছোট ছোট অঙ্কগুলো শিখে ফেলা উচিত। যে কেন রেলু ফাংশন, বা কেন এই ক্লাসিফায়ার ফাংশন, বা কেন এইরকম ম্যাথ, কেন বাইনারি ডিসিশন, বা কেন এই ডিসিশন, বা কেন ফিডব্যাক প্রপাগেশনটা লাগবে, কেন প্রবাবিলিটি ওয়েট অ্যাসাইন করতে হবে এইভাবে, কেন আসলে নিউরাল তো নিউরন মানে ব্রেন কিভাবে কাজ করে, কিন্তু সেটা তো আমরা পারবো না, কিন্তু ওইটারই একটা মিমিক্রি আর কি, যে হাউ টু ফিডব্যাক দ্য নলেজ সো দ্যাট ইট ক্যান মেক দ্য প্রোডাক্ট অ্যাজ টুয়ার্ডস ইজ বেস্ট। এজন্য আমার মনে হয় যে যারাই কম্পিউটিং ওয়ার্ল্ডের সাথে পড়াশোনা আছে জড়িত, তাদের উচিত এই জিনিসগুলো জেনে নেওয়া, কারণ এটা একটা ভালো একটা ট্রেন্ড। মানে হলো যে ইউ হ্যাভ লট অফ অপরচুনিটিস অলসো ইভেন ইন নেটওয়ার্ক সিকিউরিটি। আমার যেমন গবেষণার ফিল্ড আগে ছিল সিকিউরিটি, এখনো আছে। এই যে নেটওয়ার্কে অ্যাটাক হয়, ইন্ট্রুশন হয়, বা ম্যালওয়্যার অ্যাটাকস হয়, বা সফটওয়্যার কোড অ্যাটাক হয়, অথবা কম্পিউটার অ্যাটাক হয়, বা একটা রিজন অ্যাটাক হয়, এই যে থ্রেড গুলো আসে, এখন অনেকগুলো টার্ম চলে আসছে, যেমন ইন্ট্রুশন ডিটেকশন, ইন্ট্রুশন প্রিভেনশন। ডিটেকশন হলো অ্যাটাক হওয়ার পরে, প্রিভেনশন হলো আগে থেকেই সতর্ক থাকা, যে আমরা এরকম যদি হয় তাহলে কি করব। বা এখন আসছে থ্রেট ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি। থ্রেট ইন্টেলিজেন্স এটাকে মডেল করে এখন, যে অ্যাটাক যদি এরকম হয়, উই অ্যাসিউম যে এত টাইপের অ্যাটাক, যদি নিউ কোনো অ্যাটাক আছে, হোয়াট কাইন্ড অফ থ্রেট ইন্টেলিজেন্স। লাইক বাংলাদেশে যেমন বা যে কোনো দেশেই যখন ইন্টেলিজেন্স থাকে না, যেমন ডিজিএফআই বা সিআইএ বা এ জাতীয় যে সিবিআই বা অমুক এসব, মানে কি তারা কিন্তু আর্লি জানার চেষ্টা করে হোয়াট আর দ্য থ্রেটস টু দ্য কান্ট্রি। ওরকম থ্রেট ইন্টেলিজেন্স কিন্তু একটা হিউজ টপিক ইন কম্পিউটিং, যে হাউ টু মডেল দিস, যে আমরা কি জানতে পারবো যে এতগুলো অ্যাটাক পৃথিবীতে হয়েছে, কিন্তু ভবিষ্যতে এ টাইপের কিছু হতে পারে কিনা। সেটার জন্য কিন্তু আপনি ট্রেন করবেন কেমনে, তার মানে কি ইউ হ্যাভ টু ট্রেন this threat, you have to models, make some model and train them, যে এমন যদি অ্যাটাক হয় তাহলে এটা প্রিভেন্ট করবে কোন ইন্টেলিজেন্স দিয়ে, অথবা এই জাতীয় অ্যাটাক নেচারের, এই জাতীয় নতুন কোনো অ্যাটাক আসলে হাউ টু মডেল দোজ থিংস। এটা আমার মনে হয় যে সিকিউরিটি ওয়ার্ল্ডেও একটা ভেরি, কারণ ক্রিপ্টোগ্রাফি এখন খুব স্যাচুরেটেড ম্যাথমেটিক্স, কিন্তু এই যে থ্রেড ব্যাপারটা, এটা কিন্তু ভেরিয়েবল এন্ড এটা চেঞ্জিং। সো এভার চেঞ্জিং জিনিসগুলোতে এই ম্যাথগুলো জানতে হবে, যে কি করে এটা মডেল করতে হয়। এখানে কিন্তু ক্যালকুলাস আসবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, এগুলো আসবে, হাউ টু মডেল দোজ থিংস। সো এটা একটা সিকিউরিটির দিকে গেল। আবার মেশিন লার্নিং সব জায়গাতে এখন কিন্তু মানুষ সব জায়গায় ব্যবহার করছে, এবং
আমাদের এই বয়সে এসেও আমরা এখন আবিষ্কার করছি যে আমার সিকিউরিটি আগে আমরা ম্যাথ দিয়ে ডিস্ট্রিবিউশন করতাম, কি ডিস্ট্রিবিউশন তৈরি করতাম, বা ক্রিপ্টোগ্রাফিরই পাবলিক কি বা প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি কি করে ব্যবহার করা যায় তার কোনো ম্যাথমেটিক্স নতুন করে বা মডিফাই করে স্মলার ডিভাইস গুলোতে লাইক সেন্সরস এন্ড আদার থিংস এ ব্যবহার করা যায় কিনা, এগুলো জাস্ট ম্যানিপুলেশনস, বাট দোজ বেসিক থিংস হ্যাজ অলরেডি বিন ডান। কিন্তু এই যে অ্যাটাক বা বিভিন্ন ধরনের সিকিউরিটি থ্রেটের ব্যাপারটা কিন্তু এখনো ভেরিয়েবল। অনলি ম্যাথ ক্যানট, I mean this fixed cryptography cannot do this. এজন্য আমাদের মেশিন লার্নিং মডেল লাগবে। এজন্য আমি এনকারেজ করব যারা ইয়াং, তোমরা those who are doing undergrad especially, please study according to your interest. সেটা ইমেজ প্রসেসিং হতে পারে, কম্পিউটার ভিশন হতে পারে, সিকিউরিটি হতে পারে, ওয়্যারলেস নেটওয়ার্ক হতে পারে, হোয়াটএভার ইট ইজ, বাট ট্রাই টু স্টাডি দ্য রিসার্চ পেপারস যেগুলোতে মানুষ মেশিন লার্নিং অ্যাড্রেস করে নতুন নতুন জিনিস আবিষ্কার পাবলিকেশন হচ্ছে বা নতুন নতুন জিনিস মার্কেটে আসতেছে, সেগুলো ইউ শুড স্টাডি এবং এটা দেখা দরকার। আমার মনে হয় আমি অনেক লম্বা টাইম নিছি, আমার মনে হয় কিছুটা হলেও বোঝাতে পেরেছি। জি স্যার, অবশ্যই। স্যার, এর মাঝে আমরা একটি প্রশ্ন পেয়েছি, আমাদের লাইভে একটি প্রশ্ন এসেছে। সাদিল ইসলাম নামক একজন প্রশ্ন করেছে। স্যার আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের ছাত্র। আমি ইউটিউব থেকে মেশিন লার্নিং শিখছি। সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং এর কিছু প্রবলেম সলভ করতে পারি। ভবিষ্যতে আমি মেশিন লার্নিং শেখা কিভাবে কন্টিনিউ করতে পারি? আচ্ছা, ভবিষ্যতে মেশিন লার্নিং শেখা কিভাবে কন্টিনিউ করতে পারি, মানে শিখবে কিভাবে সেটা? ভবিষ্যতে সে কিভাবে কন্টিনিউ করতে পারে তার এই শেখার কার্যক্রম? আচ্ছা আচ্ছা, এখন তো ছোট মনে হয় অনেক, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার নাকি? জি স্যার। না, ইটস ভেরি প্রমিসিং। যেই বলছেন বা যেই বলছো তুমি, এটা খুবই ভালো। সেটা তো সলভ তো করতেই পারবা, বা বিভিন্ন কোডিং বা বিভিন্ন অলরেডি কিছু মানে এখন তো মানে ইনফরমেশন দুনিয়াতে আগে যেমন অনেক কষ্ট হতো, আমরা লাইব্রেরিতে যেতাম বই ইস্যু করতে, এখনো মনে পড়ে। এখন কিন্তু সেরকম নাই, এই জন্যই এখন অনেক কম বয়সেই দেখা যায় 10 বছর পরে যেটা শিখবে সেটা 10 বছর আগে এখন শিখতে পারছো, বিকজ অফ ইনফরমেশন এবং দা ওয়ে এখন ইনফরমেশন যেভাবে ডিসেমিনেট করা যায় বা শেখানো যায় ইউটিউব থেকে। আমি এখনো শিখি, ইউটিউবে লেকচার শুনি। এটা মানসিকভাবে আমার ধারণা যে আমার সাজেশন হবে, মানসিকভাবে তুমি প্রস্তুত রাখো, তোমার যে মূল স্ট্রিম লেখাপড়া সেটা যেন ঠিক থাকে। কেবল ইন্টারমিডিয়েটে পড়ো মানে হলো তোমার যে ম্যাথমেটিক্স আছে এবং কম্পিউটিং যে সাবজেক্ট গুলো আছে, স্পেশালি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটিং যে সাবজেক্ট, এগুলো যেন এটার কারণে যেন এটা তোমার আন্ডারস্ট্যান্ডিংটা যেন কখনো নষ্ট না হয়। মানে হলো এটার বেসিক ম্যাথমেটিক্স এবং স্পেশালি ক্যালকুলাস এবং এই ফিজিক্স, এটা খুব জরুরি। এটা আগে শক্ত করে শিখবা, সাইডে ওটা শিখতে থাকবা, এবং আরেকটু বড় হলে তুমি আবিষ্কার করবা যে ভিতরে ঢুকে যেতে পারবা যখন ইউনিভার্সিটিতে পড়বা, যে তুমি মেশিন লার্নিং এর ম্যাথ গুলো কি করে এটাকে কোডিং এ কনভার্ট করা যায়, হাউ টু ইমপ্লিমেন্ট দেম, এই ম্যাথটা তুমি তখন সলভ করবে, তখন জানবে। সো তোমার প্রশ্ন হচ্ছে আসলে কি করে তুমি কন্ট্রিবিউট করতে পারবে। এই যে আমি এতক্ষণ গল্প করলাম, কন্ট্রিবিউশনের বহুত জায়গা আছে। তুমি মেডিকেল সায়েন্সে কন্ট্রিবিউট করতে পারো, তুমি ডিজিজ ডিটেকশন, তুমি এগ্রিকালচারে করতে পারো, তুমি ইউনিভার্সিটির কোনো জায়গার কোনো ইনফরমেশন প্রসেসিং এ করতে পারো, তুমি আইসিটির যে কোনো সেক্টরে কন্ট্রিবিউট করতে পারো। যেখানেই দেখবা কোনো মানুষের কষ্ট হচ্ছে, প্রসেসিং, তুমি মেশিন লার্নিং দিয়ে কোনো একটা জিনিস ডেভেলপ করলে তুমি সেটাই তো কন্ট্রিবিউশন। তুমি তো যে কোনো জায়গাতে কন্ট্রিবিউট করতে পারবে। মনে করো ফর এক্সাম্পল পাসপোর্ট অফিসে আমরা যাই, দাঁড়ায় থাকতাম আগে, এখন আমরা অনলাইনে ফর্ম পূরণ করি, এটা একটা এক্সাম্পল। তুমি এটাকে স্পিড আপ করবা কি করে, যাতে ভুল না হয়, যাতে না হয়, যে অনলাইন এক্সামস গুলো হয়, এই যে ম্যাথ অলিম্পিয়াড হয় বা ওয়ার্ল্ড কম্পিটিশন গুলো, আমরা যে সেমিনার করতেছি, আমরা যে এখন কথা বলছি, এই সবই কন্ট্রিবিউট করা যায়। এনিথিং, এনিওয়্যার ইউ ক্যান কন্ট্রিবিউট। তোমার শুধু চিন্তা করতে হবে তুমি কি হতে চাও, ফিক্স ইওর গোল, মানে তুমি একটা মনে মনে টার্গেট রাখো। বাট যেহেতু তুমি কলেজে পড়ো, আমি আশা করব যে তোমার যে মূল লেখাপড়া সেটার যেন কোনো ক্ষতি না হয়। মানে হলো এখন যদি শিখতে না পারো, কোডিং বা প্রোগ্রামিং অথবা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি শিখবে, সেটা আলাদা জিনিস, আর তুমি এটা দিয়ে ভালো কিছু কন্ট্রিবিউট করবা সেটা আলাদা জিনিস। কারণ হলো তুমি যখন ভালো কিছু কন্ট্রিবিউট করতে চাও, তাহলে তোমার ওই নলেজকে
কোডিং তো আর কিছু না, তোমাকে তো এনে ওইটাতে ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাকে বোঝাতে হবে যে হোয়াট কাইন্ড অফ ম্যাথমেটিক্স ইউ ক্যান অ্যাপ্লাই সো দ্যাট তুমি যেটা চাও সেই গোলটা তুমি বের করে নিয়ে আসতে পারো। তার মানে কি, এন্ড অফ দ্য ডে তোমার নলেজই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সেটাকে আগে ডেভেলপ করো, ইনশাল্লাহ ইউ ক্যান কন্ট্রিবিউট টু আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য ওয়ার্ল্ড, ইনশাল্লাহ। আমরাও আশা করি এই যে আমরা একটি উদাহরণ দেখতে পেলাম, আমাদের এই লাইফটি পৌঁছে গেছে দিনাজপুর জেলার একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা ছেলের কাছে, যে হয়তো স্বপ্ন দেখে সে বড় হয়ে অনেক কিছু করবে দেশের জন্য, সে নিজেও হয়তো বিজ্ঞানী হতে চায়, ভালো কিছু ইনশাআল্লাহ, করতে হ্যাঁ। চায়। এই যে এইভাবে আমাদের ছোট ছোট প্রয়াসগুলো পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন কোনায় বিভিন্ন মানুষের কাছে, যা আমাদেরকে আশা জাগায়, আমাদেরকে ভরসা জাগায় এবং আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য স্পৃহা জাগায়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এবার যদি আপনি পারমিশন দেন একটু আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, sure. স্যার, একদম ছোটবেলায় আপনার স্বপ্ন কি ছিল, কি হতে চাইতেন? এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন আমার জন্য অ্যান্সার দেওয়া, কারণ আমি তো আমার বাড়ি পাবনা জেলার সাথে উপজেলা সোনাতলা গ্রামে, নদীর ধারে। আমার ছোটবেলাটা, আমি যখন ক্যাডেট কলেজে 7-এ ভর্তি হই তখন আমি অনেক কান্নাকাটি করেছি, কারণ গ্রামে আমার যে খেলার সাথী প্লাস আমার ইউজুয়াল জীবনটাই ছিল হচ্ছে মানে মুক্ত জীবন। সো ওই সময় আমি অত কিছু বুঝি নাই, বাট আমার যে মেন্টর, আমার আব্বা মতো আছেনই, আমার যে আঙ্কেল, আমার মেজো চাচা, উনি এখন দুনিয়াতে নাই, মারা গেছেন। সো উনি হঠাৎ করে আবিষ্কার করেছেন যে, আমি গ্রামে লেখাপড়া মোটামুটি ভালো ছিলাম, উনি হঠাৎ করে আবিষ্কার করেছেন যে ক্যাডেট কলেজ নামে একটা জায়গা আছে যেখানে ওকে ভর্তি করলে হয়তো মানে হয়তো আরো ভালো করতে পারবে। সো ওনার ওইটার কারণে আমি তখন খুব কষ্ট করেছিলাম কয়েক মাস পড়াশোনা করে, এবং আলহামদুলিল্লাহ আই গট চান্স ইন ক্যাডেট কলেজ। তখন ওখানে যাওয়ার পরে আমি আসলে আবিষ্কার করলাম যে আমি যে গ্রামে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এই ব্যাপারটা ঠিক না, মানে ওখানে আবিষ্কার করলাম যে ভালো শেষ নেই, দেয়ার লট অফ গুড স্টুডেন্টস ইন বাংলাদেশ। এবং ওখানে গিয়ে আমার আবিষ্কার হলো যে আমি 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 যেসব বড় ভাইদের সাথে কথা বলি, তারা কেউ এসএসসি তে বাংলাদেশ ফার্স্ট হয়েছে, কেউ ইন্টারমিডিয়েটে বাংলাদেশ ফার্স্ট হবে, এমন হয়ে গেছে অনেক। ওখানে ঢুকেই আমি একটা 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 বিশাল ইন্টেলিজেন্ট এলাকায় ঢুকে পড়েছি, যেখানে মানুষ অনেক বুদ্ধিমান। মানে তখন মনে হয়েছে যে বাহ, আমি তো সুন্দর একটা জায়গায় আসছি, এবং আস্তে আস্তে এনজয় করা শুরু করলাম উইথ ফ্রেন্ডস, উইথ এই যে বড় ভাইরা ছোট ভাইরা। তখন আস্তে আস্তে আমরা আসলে স্বপ্ন কি, মানে তখন বড় ভাইদের আমরা দেখতাম যে ওনারা কোথায় যায়, ওনারা কি করেন। তো কেউ দেখি আর্মিতে যায়, কেউ দেখি বড় বড় ডাক্তার, কেউ দেখি বড় বড় বিজ্ঞানী। যদিও আমি বিজ্ঞানী না, আজকে আমরা বিজ্ঞানী.org এ ইন্টারভিউ দিচ্ছি। এটা মানে আমরা আবিষ্কার করতাম কি যে অনেক মানুষ অনেক অনেক বিখ্যাত হতে পারে, এবং হয়ে গেছে অলরেডি। তখন আমাদের মধ্যে ছোট ছোট আশা জাগতো যে তাহলে আমরা এখান থেকে ভালো করব, বা ভবিষ্যতে আমার যেমন ইনিশিয়াল ইয়ে থেকে একটা আগ্রহ ছিল যে যখন দেখতাম যে কেউ পিএইচডি করে, কেউ শিক্ষক হয়, ভালো পড়ায়, বা এরকম একটা আমার মধ্যে একটা ছিল যে কর্পোরেট জীবনে আসলে যাওয়ার ইচ্ছাটা ছিল না কখনোই, বরাবরই এই শিক্ষকতার দিকে ছিল ঝোঁকটা। তো আলহামদুলিল্লাহ আমি বরাবর এতেই আছি এখনো, এবং আই এম হ্যাপি wherever I am. সো আমি ওরকম একটা স্বপ্ন দেখতাম যে আমাকে একটু লেখাপড়া বেশি করতে হবে, অনেক টাইম লাগবে, এই স্বপ্নটা ছিল যে যে এগুলো করব। আর সাইডে আমরা অনেক কিছু করছি, হবি, ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে, নৌকা চালানো থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, এভরিথিং আই হ্যাভ এনজয়েড ইন মাই লাইফ। এখনো ছুটিতে গেলে করি, সেগুলো আছে। কিন্তু মেইন স্ট্রিম ছিল যে আই উড বি এনগেজড ইন এডুকেশন। যদিও এখন আমরা কিছু করতে পারছি না, যখন আমার রিসেন্টলি এখন একটা রিসার্চের আগ্রহ জন্মেছে হচ্ছে হাউ টু ইরাডিকেট পভার্টি, স্পেশালি এক্সট্রিম পভার্টি। আমি ওইটা নিয়েও একটা কনফারেন্স পেপার লিখেছি যে মানুষ তো পৃথিবীতে অনেক ধনী, অনেক মানুষ ধনী আছে, অনেক মানুষ খুব রিচ, কিন্তু আমরা পভার্টি লেভেল ওয়ার্ল্ডে এখনো শেষ করতে পারতেছি না, এটা বেড়েই যাচ্ছে। তার মানে আমরা কোথাও না কোথাও আমাদের টাকার অপচয় করতেছি, অথবা উই আর নট পেইং প্রপার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড। এজন্য আমি কল্পনা করি আর কি, এখন স্বপ্ন দেখি। আগে হয়তো যেভাবে স্বপ্ন দেখতাম ওই ভাষায় আগে বুঝতে পারতাম না, এখন হয়তো বয়সের কারণে বুঝতে পারি। এই জন্য
এখন আমি এই ভাষাতে বলতে চাই, যে এখন আমি যেটা বলতে চাই সেটা হয়তো ছোটবেলায় কল্পনা করতাম যে আমরা সবাই মিলে যদি ভালো থাকতাম, সেটাই এখন আমি করার চেষ্টা করি, কি যে আমরা যদি এমন একটা পৃথিবীতে ইকোনমি আসে যেটা শুধুমাত্র মানি মেকিং বা ইন্টারেস্ট বেসড ইকোনমি থাকবে না, যেখানে ইকোনমিক্স এর মধ্যে মানবতা আসবে, হিউম্যানিটি আসবে এবং ফিলান্থ্রপিক ইন্টেনশনস আসবে। এখন নাই তা বলছি না, কিন্তু আসবে, এবং মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়ে সুন্দর ফিলান্থ্রপিক কাজ করবে এবং ভালো ভালো ইনস্টিটিউশন গড়ে তুলবে ফর পুয়ার পিপল টু অ্যাকোমোডেট। একটা এক্সাম্পল একটু আমি সময় নেই, হ্যাঁ 5 মিনিট। যেমন আমি জি স্যার, অবশ্যই। আমি যেমন একটা রিসার্চ পেপারে এমনি লিখেছি এবার কনফারেন্সের জন্য, বাট সেটাকে আবার মেশিন লার্নিং দিয়ে ভালো কিছু করা যায় কিনা একটা ডিসিশনে আসা যায়, হাউ টু প্ল্যান দ্য মানি স্পেশালি ফ্রম ডোনেশনস, যে এটাকে মানুষকে একবারে না দিয়ে, একবারে দিলে তো মানুষ খেয়ে ফেলবে, টাকাটা শেষ করে ফেলবে। আমি কোনো গরিব মানুষকে দিলাম, টাকাটা ফুরিয়ে গেল, আবার দিবে, আবার ফুরিয়ে যাবে। তার চেয়ে এমন কোনো টিম থাকবে কিনা যে টিমটা এই ডোনেশন মানিটাকে কালেক্ট করবে, করে they will make a mathematical plan with the population study, যে পার্টিকুলার এরিয়াতে তারা এটা ইমপ্লিমেন্ট করবে। হতে পারে সেটা কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট, হতে পারে কোনো একটা ডেয়ারি ফার্ম, হতে পারে কোনো একটা এমন একটা জায়গা যেটা থেকে মানুষের বেসিক ফুডস সলভ হবে। তারপরে যেহেতু তারা এক্সট্রিম পভার্টিতে থাকে, তাদের তো অন্যান্য সুযোগ সুবিধা নেই, এজন্য প্রথমে খাদ্যটা এবং পরে তাদের জন্য প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে হেলথ, আস্তে 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 সেই ওই টাকাটাকে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট মানি মেকিং করে তাদেরকেই জব ক্রিয়েট করে তাদেরকেই ওখানে প্রোডাকশন। যেমন আমার একটা রিসার্চ পেপারে আমি কল্পনা করেছি এমন যে যদি একটা এলাকাতে সার্টেন নাম্বার অফ পিপলের জন্য একটা লেটস সে একটা নুডলস ফ্যাক্টরি কথা আমি বলেছি, যে একটা নুডলস ফ্যাক্টরি দিলাম আমরা, তাহলে সেই নুডলস ফ্যাক্টরিটা যদি এস্টাবলিশ করা হয়, সেখানে তো কিছু লোক লাগবে যারা লেখাপড়া না জানলেও নুডলস ফ্যাক্টরিতে কাজ করতে পারবে, তাহলে এমপ্লয় দেম ফ্রম দ্যাট এক্সট্রিম পভার্টি পপুলেশন, এবং বাইরে থেকেও কিছু নিয়ে আরো ট্রেন দিয়ে এটাকে আগে তৈরি করা, সেটাকে মার্কেটাইজ করার জন্য রোডস লাগবে বা কিছু ভেহিকেল লাগবে, ভেহিকেল হলে তার ড্রাইভার লাগবে, বা সেই নুডলসকে ছড়ানোর জন্য কিছু রিটেল শপ লাগবে। তার মানে কি নতুন নতুন জব ক্রিয়েট হবে একটা প্রোডাক্ট থেকে, এবং সেই প্রোডাক্টের আমি রিসার্চ পেপার এগুলোই লিখেছি মোটিভেশন হিসাবে। তাহলে ওদের বেসিক ফুডস, দেন এডুকেশন, দেন হেলথ, আস্তে 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 দে উইল বি দ্য জেনারেটর অফ ইনকাম জেনারেটর, তাদেরকে হাত পাততে হবে না। এমন একটা জিনিসকে আমি আসলে ডোনেশনস থেকে ম্যাথমেটিক্যালি উইথ ক্যালকুলাস একটা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসছি, যে ডোনেশনের নেচার যদি এমন হয় যে কেউ কনস্ট্যান্ট মানি ডোনেট করে, অথবা কেউ সাডেনলি কিছু টাকা ডোনেট করলো, যেটা ইমপ্রম্পটু ফাংশন বা স্টেপ ফাংশন বা ইম্পালস ফাংশন হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, সেগুলোকে ফর্মুলেট করেছি করে, যে তাহলে একটা প্ল্যান, একটা ম্যাথমেটিক্যাল প্ল্যান উইথ পপুলেশন এন্ড দিস ডোনেশন মানি, যে একটা পার্টিকুলার এরিয়াতে আমি একটা জিনিস এস্টাবলিশ করব, কত টাকা লাগবে, হাউ টু স্পেন্ড দ্য মানি, হাউ টু ডিস্ট্রিবিউট দ্য থিংস, হাউ টু এমপ্লয় দেম। এই জিনিসগুলো হলে আস্তে আস্তে সেই এক্সট্রিম পভার্টিটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, এবং হয়তো 1-2টা জেনারেশন পরেই they will be educated and they will give the feedback, they will come, some of them will take over the responsibility. আমার মনে হয় যে এই কাজগুলো করার জন্য খুব বেশি অর্থ লাগে না, বাট কিছু মানুষের গুড ইন্টেনশন লাগে, এবং পৃথিবীতে অনেক মানুষের সেই টাকা আছে। সো এই স্বপ্নটা আমি এভাবে দেখতাম না, ছোটবেলায় লেখাপড়া করব, মানুষের উপকার করতে যেন পারি এরকম চাইতাম, সেটা হতে পারে শিক্ষা দিয়ে, হতে পারে অন্য কিছু দিয়ে, বাট ইদানিং এই স্বপ্নগুলো আমি দেখি, এবং আমার রিসার্চ টিম সেটা জানে, ওদেরকে আমি বলেছি যে আমি তো এটা করলাম, কিন্তু আমরা আরো বেটার ডিসিশন কিভাবে তৈরি করতে পারি সেগুলো নিয়ে আমরা ফার্দার পাবলিকেশন করা যায় কিনা। সো আমি আশা করি যে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। অবশ্যই স্যার, আপনার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, কথা বলে আমার নিজেরও অজানা অনেক কথা জানতে পারলাম, নিজেও অনেক মোটিভেশন পেলাম। তার চেয়ে বড় কথা স্যার, আপনি বললেন আপনার রুট পাবনা, আমিও পাবনার মেয়ে, আমার বাসা পাবনা জেলার চাঁদপুর উপজেলায়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, স্যার অনেক কথা বললাম,
অনেক সময় আমরা আপনার সঙ্গে কাটালাম, আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ স্যার, জানতে চাচ্ছিলাম আপনার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা, অর্থাৎ ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান, কোনো পরিকল্পনা আছে কিনা? আমার মানে এখন যা করছি আমি টিচিং এবং রিসার্চ এগুলো তো চালাচ্ছি বা করে যাচ্ছি বা আরো করতে চাই। আমাদের রিসার্চ টিমে আমরা এক্সপার্ট, আরো উই আর লুকিং ফর এক্সপার্টস, এবং আমরা কাজ করি, কিন্তু আলটিমেট টার্গেট ওই যে বললাম যে টু ডু সামথিং গুড ফর দ্য হিউম্যানিটি। এটা একদমই অনেক ব্রড টার্মে বললাম। আমি খুব ছোট মানুষ, আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি অনেক বড় ভাই বা ফ্রেন্ড বা অন্যদের সাথে কথা বলি যে আমার যদি এমন একটা গুড ইন্টেনশন থাকে তাহলে আদার্স হেল্প করবে কিনা, এটা তো একা করা যাবে না। সো আমার মনে হয় যে আই হ্যাভ সো মেনি গুড ফ্রেন্ডস, বড় ভাই। আমি যদি কখনো অ্যাপ্রোচ করি কোনো কিছু টু ডু সামথিং গুড ফর দ্য ডুইং দ্য রিসার্চ অর আউট অফ দ্য রিসার্চ, লাইক আমি বললাম যে এক্সট্রিম পভার্টি এরাডিকেশন অর সামথিং লাইক দিস, এরকম একটা ইচ্ছা থাকে যে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আই ক্যান কন্ট্রিবিউট উইথ মাই টিম। এটা তো একা আসলে সম্ভব না। আই উইল এক্সপেক্ট যে আমার পরিবার এবং আমার বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই যারাই আছে আমার পরিচিত কমিউনিটির মধ্যে, দে উইল হেল্প, এন্ড বিয়ন্ড দ্যাট অলসো দে উইল হেল্প। যদি জানতে পারে কেউ যে এই টিমটা ভালো কাজ করে, তাহলে আমার ধারণা যে আমাকে না চিনলেও দে উইল কাম ফরওয়ার্ড টু হেল্প। ওইটাই আমার ইচ্ছা, যে টু ডু সামথিং গুড ফর দ্য ফর দ্য পিপল অফ বাংলাদেশ স্পেশালি। মানে সারা দুনিয়ার কথা বাদে দিলাম, বাট বাংলাদেশের ছোট্ট একটা কর্নারের ছোট্ট একটা জায়গায় কয়েকজনেরও যদি ফিউচার চেঞ্জ হয় বা জেনারেশন চেঞ্জ করতে পারি আমরা উইথ এডুকেশন এন্ড ইন্টেলিজেন্স, স্বাবলম্বী করা যায় কিনা, এডুকেটেড করা যায় কিনা, হেল্প করা যায় কিনা, এরকম আমাদের রাজশাহী ক্যাডেট কলেজেরও, আমার এখানে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, উই হ্যাভ অরফানেজ অর্কা হোমস বলি আমরা, ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন, সেটা আছে, করে যাচ্ছে ওখানে। আমার গাইবান্ধাতে আমাদের, আমি যদিও কন্ট্রিবিউট তেমন করতে পারি নাই, কিন্তু অনেক বড় ভাই আছেন যারা কন্ট্রিবিউট করেছেন। গাইবান্ধাতে আমাদের রানা প্লাজায় যারা বাবা মা হারা হয়েছিলেন, সেসব ছেলেপেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে আমাদের ওই এতিমখানায়, এবং তারা কেউ কেউ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ কেউ হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এই যে ওই যে বড় ভাইরা এটা করে, এগুলো দেখে আমি খুব মোটিভেটেড যে যদি ভবিষ্যতে এমন কোনো ক্ষমতা আসে যে উই ক্যান ডু সামথিং ফর দ্য গুডনেস অফ দোজ কাইন্ড অফ থিংস, যারা কিনা আবার আমাদের মতো, আমাদের চেয়ে অনেক ভালো লিডারশিপ নিতে পারবে ভবিষ্যতে, এরকম লিডার তৈরি করার জন্য একটা টিমের পার্ট অফ, মানে যাতে হতে পারি, এটা আমার একটা স্বপ্ন আর কি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি একটু করে হাত বাড়িয়ে দিই দেশের মানুষের ভালোর জন্য, সেখান থেকে যদি দায়িত্ব নিয়ে একজন মানুষ অপর আরেকজন মানুষকেও একটু ভালো কিছু উপহার দিতে পারে, ভালো, তাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে বা তার জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো আমাদের দেশের যে মানুষগুলো আছে, যে মানুষগুলো দারিদ্র সীমার নিচে বাস করে বা অনেক কষ্টে দিনাতিপাত করে, সেই মানুষগুলোর একটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের দেশের, যে আমরা সেই আদিকাল থেকে শুনে আসছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো দারিদ্র সীমার মধ্যে বসবাস করে, বাংলাদেশের দারিদ্র সীমার মধ্যে বসবাস করা মানুষগুলোর জীবন মান অনুন্নত, ঠিক এই কথাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তখন এগুলো একটা মিথ্যে পরিণত হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার জানতে চাচ্ছিলাম আমাদের দেশের তরুণদের প্রতি আপনার পরামর্শ। ডিফিকাল্ট কোশ্চেনটা খুব ইজি, বাট টু অ্যান্সার ইজ আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে। কারণ হলো এই কোভিড এর কারণে বা এই যে প্যান্ডেমিকের কারণে আমাদের যে লসটা, বা এটাও তো একটা ইফেক্ট ফেলবে হয়তো, কিন্তু যেমন আমরা এটাকে ব্যবহার করার চেষ্টা করেছি রিসার্চ দিয়ে, কিন্তু ওরা তো ছোট, ওরা কিভাবে এটাকে রিকভার করবে আমি এখনো জানি না হোয়াটস দ্য সলিউশন। কিন্তু আমার নিজেরও রিলেটিভস আছে যারা এরকম তরুণ, কেবল স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে। আমার নিজেরই একান্ত দে আর সাফারিং অলসো, যে এডুকেশনটাও একটা, মানে আমি জানি না পৃথিবীতে এখনো এটা কতদিন থাকবে এবং এর ইফেক্টটা কোন দিকে যাবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে এখন যে বর্তমানে যে পৃথিবীটা এখন চলছে সেটার আলটিমেটলি কি হবে, মানে what sufferings we have or what opportunities we have. কিন্তু
লেখাপড়াটা আমার কাছে একটা সাজেশন হলো যে লেখাপড়ার একটা সুন্দর জিনিস হচ্ছে যে রোদ বৃষ্টি আবহাওয়া এটার উপরে বই পড়াটা নির্ভর করে না, বই পড়াটা নির্ভর করে মুডের উপরে, যে আমি কি মোটিভেটেড, আমি কি পড়তে চাই। আমি যদি পড়তে চাই তাহলে সেটা স্কুল খোলা থাক আর বন্ধ থাক, আমি যদি শিখতে চাই তাহলে আমি শিখতে পারবো, বিকজ যারা স্কুলে গেছে তারা জানে টিচাররা কিভাবে পড়ান, যারা ইউনিভার্সিটি গেছে তারা জানে। এখন যদি ওনারা এটা নাও নিতে পারেন, এই পার্টিকুলার টেম্পোরারি হ্যাম্পার হচ্ছে, এটা তাদেরকে কোনোভাবেই থামাতে পারবে না যদি দে ক্যান স্টাডি বাই দেমসেলভস। সো আমার ইচ্ছা যে এই যে যারা এখন তরুণ তাদের মানে রেসপন্সিবিলিটি ওদেরকেই নিতে হবে আলটিমেটলি, মানে আসতেছে দিন। সো ওইটা মানসিকভাবে ওইটা প্রিপারেশন নেওয়া, যে সো রেসপন্সিবিলিটি নিতে হলে কি লাগবে। পুরো পৃথিবীটাই এখন কিন্তু নলেজ একটা ব্যাপার চলে আসছে। এখন মানুষ নলেজ ইঞ্জিনিয়ারিং, নলেজ নিয়ে কাজ করে, এভরিথিং। মানুষ এখন জ্ঞানের ব্যাপারটাই বেশি দেখছে, যে হাউ মাচ নলেজেবল মানে ইনফরমেশন কিরকম আছে আমাদের কাছে। সো ইনফরমেশন যখনই মিনিংফুল জায়গায় আমরা নিতে চাই, আমরা ওটাকে নলেজ বলি, যে সো নলেজ লাগবে আমাদের। সো তরুণ সমাজের উচিত হবে যে টু নার্চার ইউর ইন্টেলিজেন্স, টু ইমপ্রুভ দ্য নলেজ, যেটাকে নারিশ করো, যে কি করে এই নলেজটাকে বাড়ানো যায়, সো দ্যাট whenever you will be implementing this, তোমার নিজের ক্যারিয়ারের জন্য ভালো হবে, প্লাস এই পৃথিবীর জন্য বা দেশের জন্য ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমাদের মাঝে ফারিয়া সরণি আমাদের মাঝে কথা বলতে চাচ্ছে, হয়তো কোনো প্রশ্ন করবে, ফ্লোর দিচ্ছি ফারিয়া সরণিকে। স্যার আমি ফারিয়া বলছি। স্যার লাস্টে আরেকটা কোয়েশ্চেন করার জন্য, স্যার আমাদের এআই রিলেটেড বা এনএলপি রিলেটেড যে কোনো একটা কাজের জন্য আমার কাছে মনে হয় আমাদের ট্রেনিংটা খুব দরকার। কারণ আমি যদি না জানি একটা ডাটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কি কাজগুলো করে, এটা যদি আমি না জানি, আমি কিন্তু আলটিমেটলি রিসার্চ বলেন বা কোনো একটা প্রজেক্টে কাজ করা বলেন, সেটা কিন্তু আমার পক্ষে করা পসিবল হচ্ছে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই চান্সেস গুলো অনেক কম। কোর্সেটা যেমন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কিছুদিনের জন্য দিয়েছিল এবং সেটা পরে আবার রিমুভ করে নেয়। তারপর ইউডেমির কোর্স গুলো, এগুলো পেইড ভার্সন দিয়ে আমাদের শিখতে হয়। তো এই জায়গাটায় কি আপনাদের কি মনে হয় না যে আমাদের ক্ষেত্রে একটু এগিয়ে আসা উচিত? যে অনেকে আছে যারা হচ্ছে পেমেন্টের জন্য হয়তো বা কোর্সটা করে না বা শিখে না। হ্যাঁ, আমি 2 মিনিট বলবো এটা নিয়ে। জি স্যার। জি স্যার, অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যদি নর্মাল ন্যাচারাল জীবনী মানুষের দেখেন, আমি সাঁতার শিখেছি কিভাবে, আমার চাচা আব্বা শিখিয়েছেন ধরে ধরে, বা আমি হাঁটা শিখেছি কিভাবে। আমি যদি একা শিখতাম অনেক কিছু হতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, বা অনেক ভালো শিখতাম, সেটা এক্সেপশনাল পৃথিবীতে। মানে হলো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমি রিসার্চ করব, আমি কোনো কিছু শিখবো, সেটা একা তো আছে, আমি পড়বো, কিন্তু আই নিড সাম গাইডলাইন্স, সেটা বের করতে হবে যে কারা ট্রেন করায়, কারা শিখায়, কোন বইটা ভালো পড়ায়, কোন ওয়েবসাইটটা ভালো পড়ায়। উই নিড গাইডেন্স, কারণ এটার প্রপার ব্যাখ্যা এবং প্রপার ইমপ্লিমেন্টেশন, প্রপার এক্সিকিউশন না হলে এটা ডিলে হবে, ভুল হতে পারে, লেন্দি হতে পারে। এজন্য অবশ্যই আমি রেকমেন্ড করি যে ট্রেন দরকার। উই শুড লার্ন ফ্রম সাম এক্সপার্ট। তাহলে যেটা 6 মাসের জিনিস সেটা 7 দিনে হয়ে যাবে, 3 দিনে হয়ে যাবে, ইভেন আই বিলিভ। এজন্য উই নিড টু ফাইন্ড সাম এক্সপার্ট। সেটা এক্সপার্ট হতে পারে। স্যার এখানে আমি একটু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। স্যার একটা হ্যান্ড জেস্টার রিলেটেড প্রজেক্ট আমি থিসিস ডিফেন্সে করেছিলাম, এন্ড ইট টুক অলমোস্ট 2 ইয়ার্স প্লাস। কিন্তু ওভারঅল এখন দেখলে মনে হয় যে এটা তেমন কিছুই ছিল না, বা তেমন কোনো বড় কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না, যে 2 বছরের বেশি সময় আমার লেগে গিয়েছে যে এটার রেজাল্ট আনতে। হ্যাঁ, আমি বলছি তো যে এক্সপার্ট কি করে, আমাকে আমার শিক্ষক কিভাবে শিখিয়েছেন, আমাকে একদিন শিখিয়েছেন, আমি শিখে গেছি, বা 2 দিন শিখিয়েছেন, আমি শিখে গেছি। এক্সপার্ট লাগবে তো, মানে আমাকে বলবে এভাবে হাঁটতে হয়, এভাবে সুইমিং করতে হয়। আমি সুইমিং নিজে শিখতে যাই, ডুবে যাচ্ছি, টাইম লাগতেছে আমার কথা সিম্পল, যে যেমন আমি ছোটবেলায় বুঝতাম না যে আমি কেন এত ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করতেছি। হোয়াট ইজ দ্য মিনিং? কলেজে আমি শত ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অঙ্ক করেছি। আমি তো এটা বুঝি নাই যে ভবিষ্যতে ইন্টিগ্রেশন বা এই ক্যালকুলাস আমি ব্যবহার করব গরিবি দূর করার জন্য কোনো ম্যাথমেটিক্যাল মডেলিং, এটা আমি জানতাম না। এজন্য উই নিড সামওয়ান, যেমন আমাদের দেশেও এখন চালু হয়েছে, বা আমি যে অঙ্ক করি এটা ফিজিক্যাল মিনিং কি,
আমি যে এই কাজটা করব, সলভ করবো ফিজিক্যাল মিন, এটা অর্থটা কি? এটা আমাকে কে শেখাবে? আমি তো জানি না একা। মানে মানে আমি জানি না যে, ফর এক্সাম্পল ফিজিক্সে আপনি তো সায়েন্সের ছাত্র, ফর এক্সাম্পল এফ ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সিলারেশন, তাই না? এখন আমরা কিন্তু এটা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাই জানি না, এটা যে একটা ইন্টিগ্রাল একটা ব্যাপার। এখানে অ্যাক্সিলারেশন মানেই ভেলোসিটি আছে, ভেলোসিটিকে আবার ইন্টিগ্রেশন আবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন আছে। ইট স্টার্টস উইথ নর্মাল স্পিড, দেন ডিফারেন্সিয়েট ইউ গেট দ্য ভেলোসিটি, আবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তার মানে কি, আই হ্যাভ ডাবল ডিফারেন্সিয়েশন টু গেট দ্য অ্যাক্সিলারেশন and multiply it with the mass, get the force. এটা আবার ব্যাক করা যায়, I can double integrate to get to its original position, x বা s, ওর অরিজিনাল জায়গায় ডাবল ইন্টিগ্রেশন ফিরে যেতে পারি আমি। এই ফিজিক্যাল মিনিংটা বুঝাবে কে? আমি যে মেশিন লার্নিং পড়বো, why do I need multiple layers, why do I need CNN, why do I need deep learning, what is the meaning of this? এখানে অঙ্কটা কি, ব্যাক প্রপাগেশনে ম্যাথ কিভাবে সেট করতে হয়, প্রবাবিলিটি কত দিতে হবে, ব্রাঞ্চ প্রবাবিলিটি কেমন হবে, এটা ক্যালকুলেট করার পরে ফিনিশ প্রোডাক্টে আমি কি চাই, আমি ক্লাসিফিকেশন করব সে ডগ এন্ড ক্যাট, কোন দিকে দিব আমি, কি হইলে ডগ হবে, কি হইলে ক্যাট হবে। এজন্য উই নিড ট্রেনার, উই নিড নলেজেবল পারসন টু আনসার দিস কোয়েশ্চেন। একা তো পড়বেনই, কিন্তু সাথে এই ব্যাপারে এক্সপার্ট খুঁজবেন, কোথায় আছে, পাওয়া যাবে, সেটা অনলাইনে হোক, সেটা বইতে হোক, সেটা কোনো ওয়েবসাইটে হোক, there are a lot of things, lot of information disseminated in the world, খুঁজে বের করতে হবে। আর যদি হিউম্যান বিং পান যে এক্সপার্ট, অবশ্যই তার কাছে যায় শিখে আসবেন, স্যার এটা কিভাবে করতে হয়। বুঝতে পেরেছেন কথা? জি স্যার। আমার মনে হয় যে দ্যাট উইল হেল্প ইউ। জি স্যার। স্যার আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্ষেত্রে যদি কোনো একটা ভাবে কোর্স গুলোকে যদি একটু এক্সপেন্সেস কমানো যায় বা ফ্রি করে দেওয়া যায়, এটা আমাদের জন্য খুব হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কোর্স করাতে থাকে বা অনেক সময় মানে বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু আমার মতে হিউম্যান বিং দরকার, মানে পাইলে ভালো আর কি, যে বোঝাবে কাছে থেকে দেখাবে, এটাতে ইফেক্টিভ বেশি। আর কিছু আছে, আমি যেমন লেকচার শুনি এখনো, বা ভিডিও লেকচার্স বা কোনো টপিকের উপর লেকচার শুনি, ওখান থেকে শেখার চেষ্টা করি। ইভেন এখনো আমি শুনি, আমি ক্যালকুলাস নিয়ে লেকচার শুনি, স্পেশালি আমি তো পড়াতামও ওই যে লিনিয়ার অ্যালজেব্রা বা ওই জাতীয় জিনিসগুলো। আমার এমআইটির এক প্রফেসর ইয়ের খুব প্রিয়, আমার গিলবার্ট স্ট্র্যান্ড, খুবই নাম করা, সে ম্যাথসের প্রফেসর, ইউ ক্যান লিসেন টু দেম। বা এখন তো মেশিন লার্নিং এর অনেক লোকজন এক্সপার্ট হয়ে গেছে, মানে অনেক আছে যারা পড়ায় এগুলা। বা এমআইটিতে ফ্রি কোর্স থাকে 1-2 ঘন্টার, দেখা যায় যে ইউটিউবে ভিডিও তুলে দিচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো এইসব দরকার, যে টু লিসেন টু দ্য এক্সপার্টস হাউ দে হ্যাভ ডান দিস। কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে প্র্যাকটিস করতে হবে, ওটা শুধু শিখলেই তো হবে না। অঙ্কটা কি করে আপনি কোডে দিবেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সেটা সেখানে দেওয়া যায় কিনা, বা সেটা সিমুলেট করা যায় কিনা, এগুলো জানতে হবে, ভিতরে ঢুকতে হবে আর কি। মানে ভাষা ভাবে কিছু করা যাবে না। ইউ নিড টু নো দ্য ম্যাথমেটিক্স, ইউ নিড টু নো দ্য কোডিং। দুইটা কিন্তু, যারা দুইটা একসাথে পারে তারা ভালো, কিন্তু কেউ কোডিং পারে তাকে অঙ্ক সাপ্লাই দিতে হয়, অ্যালগরিদম সাপ্লাই দিতে হয়, ডু দ্যাট। আবার যে ম্যাথ পারে কোডিং পারে না, তাকে আবার কোডারের কাছে যেতে হয়। সো সামটাইমস ইন রিসার্চ টিম উই ক্যান ওয়ার্ক, যেটা আমরা করি, কারণ একাই সবকিছু করাও এই বয়সে সম্ভব হয় না, উই আর বিজি ডুইং সো মেনি থিংস। বাট যারা তোমরা তরুণ বা ইয়াং, ইউ ক্যান প্র্যাকটিস বোথ অফ দেম টুগেদার। ইউ লার্ন দ্য ম্যাথস অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি। তাহলে তুমি স্বয়ংসম্পূর্ণ রিসার্চার হতে পারো, আমাদের মতো না যে সামটাইমস আই ডিপেন্ড অন সামওয়ান। এটা না হয় ভালো, এখনই শুরু করো, যাতে তুমি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে এবং সাথে ম্যাথ শিখবে, যেটা তুমি নিজেই ইমপ্লিমেন্ট করতে পারবে। তাহলে ফ্রম দ্য স্ক্র্যাচ, ওই যে বলে না যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ম্যানেজার বা বেস্ট সিইও সেই হয় যে আগে এমপ্লয়ি ছিল, ও নিজেই ছোটবেলা থেকে এটা করে করে উঠছে, হি নোজ হাউ টু হ্যান্ডেল দোজ থিংস। সো এরকম লাগবে আর কি, যে এবং প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই, মানে এটা নিজেই করতে হবে। সো আই বিলিভ দ্যাট উইল হেল্প ইউ। ট্রাই টু ফাইন্ড সাম এক্সপার্টস, টেক হেল্প, টেক সাজেশনস। মানুষের অভিজ্ঞতাকে শেয়ার করার চেয়ে দামি আর কি হতে পারে। স্যার আমাদের মাঝে আরেকটি প্রশ্ন এসেছে, যদি আপনি অনুমতি দেন আমি তাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
অসুবিধা নেই। ফ্লোর দিচ্ছি সাইমুর রহমানকে। আপনারা লেন্দি হলে তো সমস্যা নেই, তাই তো? না স্যার, আচ্ছা আচ্ছা। সাইমুর রহমান, please। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হলো যে আমরা দেখি যে অনেক সময় স্টুডেন্টরা যখন কোনো ফ্যাকাল্টি মেম্বার ওনার কাছে গিয়ে অ্যাপ্রোচ করেন যে স্যার অথবা ম্যাম আমি রিসার্চে অংশগ্রহণ করতে চাই, তখন দেখা যায় তাদের প্রিলিমিনারি অনেক নলেজ থাকে না, তখন তারা রিসার্চে আসলে গিয়ে স্ট্রাগল করে, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের সাফিসিয়েন্ট নলেজ থাকে না বা তারা আগ্রহ পায় না। এই আগ্রহটা স্যার কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদের মাঝখানে ডেভেলপ করে দিতে পারি স্যার, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত শুনতে। এটা কি আন্ডারগ্রেড স্টুডেন্টের কথা বলছো, তাই তো? জি স্যার, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সামিউর, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এটা হচ্ছে যে ওই ইদানিং যে ট্রেনটা, আমি যখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লাস্ট আসলাম চাকরি করে, আমরা ওখানে ট্রেন চালু করেছিলাম যে আন্ডারগ্রেডে ওরা রিসার্চ করে, এবং আমরা রিসার্চ স্টুডেন্ট নিলাম গ্রুপে 3 জন বা 4 জন করে, এবং ওদেরকে বসালাম অফিসে, বসালাম, বোঝালাম যে আমাদের রিসার্চ পাবলিকেশন তোমরা করবোই, তার আগে মোটিভেশন দেওয়া যে তোমাদের লাগবে হচ্ছে এই টুল, তুমি যদি এটা রিসার্চ করো এই ল্যাঙ্গুয়েজটা পারো কিনা। তো বলো স্যার শিখে ফেলতেছি, আমরা তো করছি অলরেডি, দেন আমরা 7 দিন পরে জানাচ্ছি। আমরা হ্যান্ডস অন ওদেরকে এভাবে প্রেশার দিতাম, বাট প্রেশারটা খুব ফ্রেন্ডলি আর কি, মানে ওটা দিয়ে তো আসলে মোটিভেটিং প্রেশার, যে যেমন একটা প্রবলেম বের করলাম, বের করে বললাম যে এখানে তো প্রবলেম, তাহলে এই রিসার্চে এটা যদি করি তাহলে এটা আসবে, এই আউটপুটটা আসলে তোমার পেপার পাবলিকেশন হবে, and you can get publications and then you can apply for master's PhD outside. এটা কিন্তু 2 সেমিস্টার যেহেতু করাতে হয় থিসিস, আমরা 2 সেমিস্টার আগেই ওকে বলি যখন আমার কাছে আসে, আমাদের কাছে, যে এটা করলে তোমার ফিউচারটা কেমন, তুমি যদি পিএইচডি করতে তুমি হায়ার এডুকেশন যেতে চাও কিনা, তাহলে জি স্যার যেতে চাই। অলরেডি এখন জাপানে একজন অলরেডি চলে গেছে, বা এরকম আমাদের অনেকেই অনেক জায়গায় চলে গেছে আলহামদুলিল্লাহ। একটু যদি কাইন্ডলি ইন্টারাপ্ট করি স্যার, কাইন্ডলি আপনার পারমিশন নিয়ে। স্যার অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে বা অনেক ভালো কলেজগুলোতে বাহিরে কম্পিউটিং ফ্যাসিলিটি আসলে থাকে না, যেখানে আসলে হিউজ সংখ্যক কম্পিউটেশনাল ডেটা আমরা হ্যান্ডেল করতে পারি, যার ফলে স্টুডেন্টরা স্ট্রাগল করে আসলে ডেটা কম্পিউটেশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আসলে ইউনিভার্সিটির উচিত হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং ব্যবস্থা করে দেওয়া, ঠিক আছে? তাহলে তোমার সিমুলেশন করা বা কম্পিউটিং রিসোর্স, যেমন আমাদের এশিয়া প্যাসিফিকে একটা গেম, এখন তো সব ইউনিভার্সিটিতে দিছে মনে হয় সরকার, ওই যে হাই স্পিড গেম ডেভেলপমেন্ট ল্যাব দিছো, যেখানে হাই স্পিড পিসি থাকতো, আমরা ওদেরকে ওখানে বলতাম। সো আমরা যেখানে যেরকম আছে আমরা রিসোর্স ব্যবহার করার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা কি, যখন স্টুডেন্টকে তুমি মোটিভেট করবা যে এই কাজটা এভাবে করতে হবে, এই প্রবলেমটা করলে তোমার এটা হবে, এবং সেটাও যখন দেখবে চোখের সামনে, ওরা নিজেরা এত খুশি, পাবলিশ করছে আন্ডারগ্রেডে কনফারেন্স, ওরা প্রেজেন্টেশন দিয়েছে, তখন আস্তে আস্তে ওদের মধ্যে একটা কনফিডেন্স আসছে, তখন সে জার্নাল লিখে ফেলছে, একজন বলছে স্যার আমি জার্নাল লিখবো, এখন সে জার্নাল পেপার লিখে ফেলছে। মানে হলো এই মোটিভেশনটা তৈরি করার জন্য ফ্যাকাল্টি মেম্বারসদেরকে বা দোজ হু আর ইন কানেকশন উইথ দ্য স্টুডেন্টস অফ আন্ডারগ্রাজুয়েট, তাদের সুন্দর করে বলতে হবে, স্টুডেন্টকে সময় দিতে হবে। আমরা যেমন সময় দিতাম, বসে থাকো ওর সাথে গল্প করতাম, এমনও করেছি ওরা বসে আছে, ক্লাস শেষ, বিকালবেলা আসে, স্যার আপনি এখনো যাননি? না যাইনি। তো অফিসে বসো, ক্ষুধা লাগছে আমার নিজেরও, আমরা এমন করেছি ফানি, আমরা অর্ডার দিয়েছি সামথিং, উই ইট টুগেদার টেকিং কফি অর টি অ্যান্ড স্ন্যাক্স, এবং আমরা গল্প করছি রিসার্চ নিয়ে, এবং এই করতে করতে 8-9টা পাবলিকেশন আমরা ওখানেই করে ফেলছি ওই 9 মাসের মধ্যেই। সো মানে কি, মানে হলো যে মোটিভেশন, যে তুমি যে ছাত্রকে বলবা যে তোমার এটা আছে, এটা করতে হবে, ওকে তো শিখাইতে হবে, ও তো জানে না আসলে। তুমি যদি বলো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানো না, বা তুমি রিসার্চ এর আগে করো নাই, তাহলে আমার কাছে আসো না, বা আমি এগুলো নিতে চাই না, তো যাবে কোথায়? বিগিনিংটা কি দিয়ে হবে? বিগিনিং তো 0 দিয়েই হবে, তাই না? এন্ড 2 সেমিস্টার তো পাই তারা, 9 মাস বা 10 মাস পায় ওরা, সুন্দর, দে হ্যাভ টাইম। এটা মোটিভেট করতে হবে, তাদেরকে দিতে হবে। আর ইউনিভার্সিটিও আগে আসবে, তুমি যখন একটা স্টুডেন্ট টিচাররা যখন থিসিস করবে বা রিসার্চ করবে, তখন ইউনিভার্সিটি ফ্যাসিলিটি গুলো দিবে, কারণ ইউনিভার্সিটির ইউজুয়ালি কম্পিউটিং ল্যাব থাকে, এখন স্পিডি কম্পিউটিং ল্যাব থাকে। এছাড়াও অল্প কিছু টাকা দিয়ে কেনাও যায়, মানে ডিস্ট্রিবিউটেড কেনা যায়, গুগল বেচে বা অন্যান্য জায়গার স্পিড ওরা প্রসেসিং বেচে, বিক্রি করে সিমুলেট করার জন্য। ঠিক আছে সামিউর?
স্যার আমি যখন রিসার্চ করতাম ব্যাক ইন 2017 or 2018 বা 2019-এর শুরুর দিকে, তখন আসলে আমাদের খুব কম্পিউটেশনাল ফ্যাসিলিটি গুলো খুব লার্জ স্কেলে ছিল না, যার ফলে আমরা বাধ্য হয়ে গুগল কোলাবোরেটরি ল্যাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, ওরকম ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা হ্যাঁ। কম্পিউটেশনালি ডেটাকে আমরা হ্যান্ডেল করতাম স্যার। হুম, এখন ওইগুলো আস্তে কিন্তু আস্তে আগাচ্ছে। হ্যাঁ, তোমার কোশ্চেনের ইস্যুটা কিন্তু আমাদের হাতে না, আজকের প্রোগ্রামের হাতে না ওইটা, যে হাউ টু ম্যানেজ দ্য ডিস্ট্রিবিউট কম্পিউটিং পাওয়ার। কিন্তু আমার আজকের প্রোগ্রামের কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি মোটিভেট করবা স্টুডেন্টকে। জি স্যার, জি স্যার। তুমি যদি একবার মোটিভেট করতে পারো, ও বের করে নিয়ে আসবে, ও তখন চাহিদা তৈরি করবে, ও বলবে যে আমি তো বাংলা ল্যাঙ্গুয়েজের এই এরর ডিটেকশনের জন্য আমার এই সিমুলেশন করতে গেছি, স্লো হয়ে গেছে, আই নিড এতগুলো, আমি ডেটা সেট তৈরি করছি, আমার আই নিড দিস কাইন্ড অফ প্রসেসিং, এটা অনেক টাইম নিচ্ছে, 10 ঘন্টা নিচ্ছে একবার সিমুলেট করতে, আমার পাওয়ার লাগবে। ওই তোমাকে তখন নিড জানাবে, দেন ইউ ক্যান হেল্প, ইউ ক্যান আস্ক টু দ্য অথরিটি যে এটা লাগবে, এটা হলে এই প্রোডাকশন আসবে। উই হ্যাভ টু ওয়ার্ক লাইক দ্যাট, আই থিঙ্ক। ঠিক আছে, জি স্যার, জি স্যার। এগুলো করতে হবে। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। ইয়েস স্যার, Okay. ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে চ্যাট বক্সে আরেকটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি করেছেন যিনি প্রশ্নটি করেছেন, আমি কি তার প্রশ্নটি পাঠ করে দেব নাকি প্রশ্নটি যিনি হ্যাঁ, করেছেন এমনি আব্দুল্লাহ? এমনি বলে দাও কি আছে কোশ্চেনটা, বাংলাতেও বলতে পারো, আমাদের প্রোগ্রামই তো বাংলায়, তুমি যা ইচ্ছা তাই বলো, সমস্যা নেই। ওকে স্যার, উনি যেভাবে করেছেন আমি সেভাবেই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Sir, if a multi-class classification neutral network model does not have any validation loss during the training phase, how can we approach to solve that problem? Can it be a overfitting issue? আচ্ছা, এটা তো স্যার মনে হয় আপনি কমেন্ট সেকশনে গেলে কোশ্চেনটা পেয়ে যাবেন। আমি দেখছি, এই যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন নিউরাল নেটওয়ার্ক মডেল ডাজ নট হ্যাভ এনি ভ্যালিডেশন লস ডিউরিং দ্য ট্রেনিং ফেজ, হাউ ক্যান উই অ্যাপ্রোচ টু সলভ দ্যাট প্রবলেম? ক্যান ইট বি ওভারফিটিং? Overfitting issue. এখন ওভারফিটিং আন্ডারফিটিং জিনিসটা তো আগে জানতে হবে, এবং এই কোশ্চেনটা আমি আমার এক্সপার্টের কাছে ফরওয়ার্ড করব। ঠিক আছে, Okay, sir. Thank you. আমি এখন এটাকে কপি করে রাখলাম, বিকজ এই কোশ্চেনটা ভেরি টেকনিক্যাল। ওরা যারা সিমুলেট করে এবং ওরা যারা those who are knowledgeable than me in my team, কারণ আমি তো এটাকে এখনো আমি নোভিস ইন মেশিন লার্নিং। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, অবশ্যই। আব্দুল্লাহ আল মাহফুজ শানকে অনুরোধ করছি পরবর্তীতে স্যারের সঙ্গে যোগাযোগ করে এই প্রশ্নটি উত্তর হ্যাঁ, দেওয়ার আমি জন্য। হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সারটা এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখনই ইয়েতে দিয়ে রাখি, জাস্ট আ মিনিট, আমি আমার এক্সপার্টকে দিয়ে রাখি, ও অ্যান্সার ওরা অ্যান্সার, আমার ধারণা যে ও অ্যান্সার দিতে পারবে যে এটা হচ্ছেটা কি আসলে, জি স্যার। মেবি ওভারফিটিং আন্ডারফিটিং অথবা পদ্ধতি ঠিক আছে কিনা সেগুলো একটু জানতে হবে। আমি অলরেডি পোস্ট করে রাখছি। স্যার, এখন অবধি আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত আরো হয়েছেন। প্রশ্ন আছে? স্যার, প্রশ্ন যা ছিল এ অবধি যতগুলো প্রশ্ন পেয়েছি প্রত্যেকটারই আমরা রেসপন্স করার সাউদা, চেষ্টা ফারিয়া করেছি। এবং মিস্টার মশিউর ওনারা কিছু কোশ্চেন করতে চাচ্ছেন, ওনাদের কোশ্চেনগুলো জি। ফারিয়া সরণি, আমি যদি ভুল না করি শুরুতেই আপনি হাত তুলেছিলেন, আপনার প্রশ্ন দুবার আমরা রেসপন্স করেছি। আপনার যদি আবার এরপরও প্রশ্ন থাকে আপনি প্লিজ টেক্সট চ্যানেলে একটু রেসপন্স করবেন প্লিজ, তাহলে বোঝার সুবিধা হবে। দর্শক মন্ডলী, আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের লার্ন টাইমের কো-ফাউন্ডার মশিউর রহমান স্যার। স্যারকে আমি ফ্লোর প্রদান করছি। মশিউর ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে ছাত্রছাত্রীদের সব থেকে যেটাতে বেগ পেতে হয় যে কোন সাবজেক্টটা চুজ করব, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়বো না কম্পিউটার সায়েন্স পড়বো, এই কোন সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে সেটা একটু মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের উপকার আসতো। আচ্ছা, এটা আমি আগে মানে আমার সাথে কি ঘটছে সেই অ্যান্সারটা আগে দেই। আমি এবং আমার এক ক্লাসমেট প্রফেসর আবু রায়হান, নাও ওয়ার্কিং ইন IUT, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর।
আমরা দুইজন কলেজ থেকে বের হওয়ার পরে স্বপ্ন দেখছি আমরা অনেক পড়ে ফেলছি, আমরা বিবিএ পড়ব। এজন্য আমরা বাংলাদেশের আইবিএ তে অ্যাডমিশন টেস্ট দিব, সেখানে পড়বো এবং আমরা বিশাল বিজনেস ম্যাগনেট হয়ে যাব বা বিশাল পৃথিবীর ইকোনমি চেঞ্জ করে ফেলবো, এন্ড উই উইল ডু এনিথিং। এরকম একটা স্বপ্ন শুরু করছি যে আমাদের চেয়ে স্মার্ট মানে এরকম হবে না, আমরা লেখাপড়া করছি। এবং ও ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে তখন 1996-এ মাত্র 20টা সিট ছিল। ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে চান্স পাইলো, আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ চলে গেলাম। মজার ব্যাপার হলো মালয়েশিয়া আমি যখন যাব নাম্বার 1 চয়েস দিছে আবার বিবিএ, কারণ আমার মাথা থেকে ওইটা যায় নাই কেন যেন, কি যেন হয়েছে যে বিবিএ পড়তে হবে, যেহেতু আমি অনেক ভালো করবো এটা বিশ্বাস। কিন্তু মালয়েশিয়াতে যখন আমি অ্যাপ্লাই করেছি তখন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে 96 এর কথা চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটিতে 20টা সিট কম্পিউটার সায়েন্স, তখন ওয়ার্ল্ডে খুব নাম করা কম্পিউটার সায়েন্স। তখন বড় ভাইরা কি করছে, আমার মার্কস এবং ইয়ের ভিত্তিতে আমি অ্যাপ্লাই করেছি, সবার থেকে নাকি হাইয়েস্ট আমার নাম্বার এসএসসি এন্ড ইন্টারমিডিয়েট মিলে এই সেই করে ওনারা করেছে কি যে এই ছেলে বিবিএ কেন পড়বে, এগুলো তো যে কেউ পড়তে পারে, তাদের মতামত। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, ওনারা করছে কি যে এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। তখন আমাকে সে ওটা দিছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমি জানতাম না, আমি যখন অফার লেটার পেলাম যে ইউ হ্যাভ বিন গিভেন ফুল স্কলারশিপ উইথ এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পিউটার ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। সে এরকম মানে আমি কিন্তু ইন্টারমিডিয়েটের সময় খুব ভালো জানতাম না আমাদের সময়। এখন ডক্টর মশিউর ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ওরা কি করে চুজ করবে হোয়াট সাবজেক্ট টু স্টাডি। অনেক সময় থাকে, আমার যেটা অভিজ্ঞতা, অনেক সময় থাকে যে বাবা মা ফ্যামিলি তাদেরকে ডিকটেট করে অনেক সময় যে আমি এটা পড়েছি, আমি ডাক্তার, তুই ডাক্তার হবি, আমি কেমিস্ট, তুই কেমিক্যাল, বা আমি ফার্মাসিস্ট, বা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার। মানে অনেক সময় আবার বাচ্চারা ইনহেরেন্টলি ইন্টারেস্ট পায়। এগুলো বাদ দিয়ে যারা জানে না তারা কি করবে আসলে, যে হোয়াট সাবজেক্ট টু টেক। এখন পৃথিবীতে তাহলে বাংলা কেউ পড়বে না, বা অ্যানথ্রোপোলজি কেউ পড়বে না, বা অমুকটা কেউ পড়বে না, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই ডাক্তার হবে, সবাই এ নিয়ে মেলা তর্ক থাকে। এখন আমার কাছে যে প্রশ্ন করছেন ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেহেতু এই ফিল্ডে কাজ করি, কিন্তু এই ফিল্ড খুবই মজার, কিন্তু অনেক ভাস্ট, মানে কম্পিউটিং ফিল্ড, সেটা ইলেকট্রিক্যাল বলেন, কারণ ইলেকট্রিক্যালের চিপ ডিজাইনিং এর আমি একটা 3 মাসের ট্রেনিং করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবী খুবই ইন্টারেস্টিং, কি করে মানুষ চিপ ডিজাইন করে, সফটওয়্যার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে এক ট্রেনার আসছিলেন, ও 2000 সালে মনে হয়, আমরা 3 মাসে একটা কোর্স করছিলাম যে সিম্পলি a+b = c, মানে c = a+b। এই ম্যাথটার জন্য মানে চিপ ডিজাইনিং এর যে কতগুলো গেট লাগে সেটার জন্য আপনার সিনপসিস এবং ইয়ার ওরা এক্সপার্ট আসলো, এবং আমি ইন্টারেস্ট ফিল করলাম। আরে আমাকে বলে কি, তুমি যদি এইটা করতে চাও বা ট্রেনিং সার্টিফিকেট দিছো, আমাকে বলে তুমি চাকরি করতে চাইলে আমরা তোমাকে ট্রেন করে চাকরি দিব এই চিপ ডিজাইনিং। এটা আমার তো ভয় পেয়েছি, কারণ আই ওয়াজ নট এ ফিল্ড ফ্রম ইলেকট্রিক্যাল, আমি ভয় পেয়ে গেছি। এবং ওরকম আর কি আমি দোটানার মধ্যে ছিলাম যে হোয়াট ইজ স্পেশালাইজেশন আই শুড ডু। সো এরকম অনেক সমস্যা হয়, কিন্তু পৃথিবীতে যেমন আমি কম্পিউটিং এ আমি এক্সপেক্ট করব কি যে কম্পিউটার সায়েন্টিস্ট দেশে বাড়ানো উচিত, বাংলা ল্যাঙ্গুয়েজের প্রসেসিং কম, আরো এক্সপার্ট আসা দরকার। অথবা মেডিকেল সায়েন্সে কম্পিউটেশনাল যে ডিজিটাইজেশন এটা কম, বাংলাদেশের হেলথ সেক্টরে ইনফরমেশন নাই, এক ডাক্তারের সাথে আরেক ডাক্তারের লিয়াজো নাই, প্রেসক্রিপশনের কোনো প্রিজার্ভেশন নাই, অ্যাপয়েন্টমেন্টের কোনো নিয়ম নাই, মোবাইল দিয়ে ফোন করে যায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখানে হেলথ কে কোন ডাক্তার কি প্রেসক্রাইব করলো তার কোনো রেকর্ড নাই, কিছু নাই এই দেশে, তাহলে এক্সপার্ট লাগবে। তখন আমার কাছে মনে হয় যে তাইলে তো কম্পিউটিং ফিল্ডে মেলা রকম অপরচুনিটি আছে, হাজার অপরচুনিটি টু স্টাডি দ্যাট, টেক দ্যাট সাবজেক্ট। আবার ভাবি যে যারা ইলেকট্রিক্যাল পড়ে তাদের উচিত বাংলাদেশের এই প্রবলেম সলভ করা, এইটা সলভ করা। সো টু মি আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো খুবই এক্সাইটিং মনে হয়, মানে নর্মাল সাবজেক্টের থেকে। কেন? কারণ হলো পুরা পৃথিবীটাই কেন যেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর দিকে আগাচ্ছে, আর কেন যেন মনে হয় কি সবকিছুর সাথেই ম্যাথ জড়িত, ম্যাথমেটিক্স জড়িত। তো ম্যাথ যখন জড়িত তো ম্যাথমেটিক্স আর সায়েন্স ছাড়া মডেলিং করাটা ডিফিকাল্ট। এজন্য আমার মনে হয় যে দোজ হু আর ভেরি ব্রিলিয়েন্ট দে শুড কাম ফরওয়ার্ড to be an expert in science.
ইন ব্রড ক্যাটাগরি বলছি, এনিথিং হতে পারে, কিন্তু এই সাবজেক্ট চুজ করার সময় স্পেশালি কখনোই বাবা মায়ের প্রেশার, অমুকের প্রেশার, আর একজনের প্রেশারে নেওয়া ঠিক না। এটা আমার জেনারেল রেকমেন্ডেশন। ডোন্ট টেক, মানে আমার পড়তে ইচ্ছা করতেছে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স, কিন্তু বাবা প্রেশার দিচ্ছে ইলেকট্রিক্যাল পড়তেই হবে, এই প্রেশারটা আমি আশা করব যাতে না না থাকে গার্জিয়ানের। সবাই বলে, মানে আমার অভিজ্ঞতায় বলছি, সবাই সাজেশন দেয় মুরব্বীরা, যে কেন প্রেশার দিবে, সে যদি কম্পিউটারে ভালো করে ভালো করুক, তরুণরা বা তার ইন্ডিপেন্ডেন্স দেখুক বাবা মা যে ভালো করছে, ইন্টারেস্ট নিয়ে কোনো কাজ করলে তো সে বাংলা সাবজেক্টে হলে তো বিখ্যাত হবে, যে সাবজেক্টেই হোক বিখ্যাত হবে সে যদি ইন্টারেস্ট নিয়ে করে। কোন সাবজেক্ট পড়লে এটা আমাদের কাছে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যে সাবজেক্টে চুজ করেছে, ওয়ান্স ইট হ্যাজ বিন চুজেন, ওর ডেডিকেশনটা কেমন, তাইলে সে ওয়ার্ল্ডের ওই সাবজেক্টটা বেস্ট হতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই। মশিউর ভাই, আশা করি আমি কিছুটা দিতে পারছি উত্তর, মানে হ্যাঁ আমি পেয়েছি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক প্রশ্ন এসেছিল ইতিমধ্যে আমাদের মাঝে, আমরা একে একে সবার প্রশ্ন নিয়েছি। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অনুষ্ঠানটি লাইভে সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে কমেন্ট বক্সের মাধ্যমেও আপনাদের প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করেছি সর্বোচ্চভাবে। অনেকটা সময় কেটে গেছে স্যার, একদম আমার দিক থেকে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আমাদের আয়োজন সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি থ্যাংক ইউ। আমি এই আয়োজনটা ডক্টর মশিউর ভাইয়ের কাছ থেকে প্রথম জানতে পারছি, আমি তো জানতামই না এই ঘটনাটা যে ঘটে। এবং মশিউর ভাই আমাকে যখন বলছেন যে বিজ্ঞানী বা লার্নিং টাইমসে, আমি তো ওটা শুনেই ভয় পেয়েছি আগে, যে আমি তো বিজ্ঞানী না। তো মশিউর ভাই হেসে দিচ্ছে যে না, আমরা যারা কম্পিউটার সায়েন্স পড়ি বা এনি সায়েন্স পড়ি তখন সায়েন্টিস্ট বলতেই পারি। তো আমি খুব মোটিভেটেড হয়েছি মশিউর ভাইয়ের কথা শুনে, যে এটা আর এক ধরনের মোটিভেশন। আই ফিল সো হ্যাপি টু বি এ পার্ট অফ দিস এখানে। এটা আমাকে ভালো লাগেছে যে আমি পরে দেখলাম যে আমাদেরই পরিচিত অনেকে ইন্টারভিউ দিয়েছে। সো আমরা আসলে আমার মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যে আমাকে মোটিভেট করতে পেরেছে টু মোটিভেট আদার্স। এবং আমার এটা ভালো লাগছে যে আমি এখানে কথা বললাম, আমার কথা অন্যরা শুনবে, কিছুটা যদি উপকার হয় তাদের। এবং এই যে একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় যে ইটস এ গুড এফোর্ট, ভেরি নাইস এফোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর দিস ওয়ার্ক। আমার মনে হয় যে এটাও একটা ফিলান্থ্রপিক কাজ, এটাও একটা মানবতার জন্য কাজ। আমার কেন যেন এটাই মনে হয়। I like it. It's very nice. Thank you very much for arranging this. ধন্যবাদ স্যার, যে সময়টা আপনার সঙ্গে আমরা অতিবাহিত করলাম, অনেক কিছু আমরা জানতে পারলাম। ওকে, থ্যাংক ইউ। আমিও খুব খুশি যে কিছু বলতে পেরেছি। হ্যাঁ, ফারিয়া সরণি, আপনার কি আরো কোনো প্রশ্ন আছে? না না না, এটা আগের কোশ্চেন, আমি তখন লিখেছিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। লার্ন টাইম পরিবারে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি পরবর্তীতে আমাদের কোনো আয়োজনে আবার আপনাকে আমাদের মাঝে পাবো। দর্শক মন্ডলী, এতক্ষণ কথা বলছিলাম আপনাদের সঙ্গে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন, আজকের অতিথি হিসেবে ছিলেন আব্দুল হামিদ স্যার, প্রফেসর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দা। আপনাদের মাঝ থেকে করা প্রশ্নগুলো এবং স্যারের দেয়া উত্তরগুলো এবং স্যারের জীবনের নানা স্মৃতি থেকে আমাদের জানা হলো অনেক কথা, যে কথাগুলো হয়তো যদি বইয়ের পাতায় আমরা পড়তাম, কিভাবে বিজ্ঞানী হওয়া যায়, কিভাবে জীবনে উন্নতি করা যায়, কিভাবে বাংলা কম্পিউটিং এর দিকে এগিয়ে আসা যায়, এই কথাগুলো আমাদের এই যে বুকিশ নলেজ গুলো, সেই বুকিশ নলেজের জায়গায় থাকতো, আমাদেরকে হয়তো হৃদয়কে ছুঁতে পারতো না। কিন্তু স্যারের জীবনে ঘটে যাওয়া কথাগুলো বা স্যারের মুখে কথাগুলো যা আমরা শুনলাম, তা আমাদের মাঝে নতুন আশার সঞ্চারণ ঘটায়, যা আমাদেরকে আশাবাদী করে। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী আয়োজন দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্ন টাইমের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি লিভ করলাম না? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মশিউর ভাই and every one of you. স্যার লাইভ আমরা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা গুড। এখন আর লাইভ না। আচ্ছা গুড। থ্যাংক ইউ স্যার। এই থ্যাংক ইউ আবিদ। থ্যাংক ইউ স্যার। মশিউর ভাই আছেন? হ্যাঁ আমি আছি। বস, দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ থ্যাংক ইউ। এটা মজার কাজ করতেছেন, খুব মজার। তো এখন আমাদেরকে আরো
হ্যাঁ, আরো একজন এভাবে ইন্ট্রোডিউস করে দিতে হবে আমাদের গেস্ট হিসাবে যারা ভালো হবে আর কি। হুম হুম হুম। আমি জানি না প্রেজেন্টেশন, আমি তো ইনফরমালি কথা বলছি, আল্লাহ জানে কি বললাম কি হলো এখন। না, আরো কিছু গেস্ট আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে হবে, আরো কিছু স্পিকার। আচ্ছা, আমি কি মানে আমাকে বলছেন আমি আরো ম্যানেজ করে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, ওই যে আমার বলছি আমার যে আরো রিসার্চ কিছু কলিগ, স্পিকার আমার রিসার্চ ইন্ট্রোডিউস করে কলিগ দিতে হবে। দুজনকে দিব আমি, একজন বাংলাদেশে আচ্ছা, আছে আর একজন আমার ডিপার্টমেন্টে আছে, বাংলাদেশি। হ্যাঁ, আচ্ছা, আবি ঋষা ওরা ফলো আপ করবে। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি আমরা হচ্ছে ওদের এটা নাম, কন্টিনিউ আমিও থাকবো আগে হয়তো। আমি আগে ওদের সাথে ভার্বালি কথা বলে নেই যে আপনাদেরও ইন্টারভিউ দিতে হবে এখানে হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞানী। ধরে দুইটাকে তো দিবই এখন ইনশাল্লাহ, ওদেরকে রাজি করাই ফেলবো ইনশাল্লাহ, বললেই ওরা দিবে interview। হ্যাঁ মশিউর স্যার, আমাদের নর্থ সাউথ আচ্ছা, great. ইউনিভার্সিটি থেকে কাউকে হ্যাঁ। যদি আপনি ইনভাইট করতেন তাহলে অনেক উপকৃত হতাম স্যার। আমাদের ডিপার্টমেন্টের জি স্যার, ফ্যাকাল্টি মেম্বার আমাদের হ্যাঁ, আছেন, সেটা করা যায়। আমাদের মনিরুজ্জামান খান স্যার আছেন, হুম। তার সাইটেশন ডক্টর অনেক সাজ্জাদ বেশি। হোসাইন স্যার আছেন। হ্যাঁ, হ্যাঁ মশিউর স্যার, আপনি যদি কাইন্ডলি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতেন হ্যাঁ, আমি নোট স্যার করে রাখলাম। তাহলে স্যার আমি আপনার সাথে যোগাযোগ করিয়ে দিতাম আমার টিচারদের। ওই সামিউর রহমান যে কথা বলছে, Okay. ও আসলে নর্থ সাউথ, আমি হ্যাঁ। পার্ট টাইম একটা কোর্স করিয়েছিলাম, ও আমার স্টুডেন্ট। ওকে, জি স্যার। আচ্ছা ও আচ্ছা, এখন আরেকটা ইউনিভার্সিটিতে আচ্ছা। এখন লেকচারার হিসেবে কাজ করতেছে, সো ও নর্থ সাউথেরই প্রোডাক্ট আসলে, ঠিক আছে, সো হি ক্যান ওকে, তাহলে আমরা ফলো আপ করবো। স্পিকার। আর আমি দুজনকে দিচ্ছি আমার রিসার্চ কলিগ, যেহেতু আমরা একই টিমে কাজ করি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে ইনশাআল্লাহ। তো ঠিক ওকে, আছে, তাহলে আমাদের এখানে 6:30টার মতো বেজে হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ মশিউর Okay, স্যার, bye স্যার তাহলে। আমি আমার নাম্বারটা দিয়ে হ্যাঁ। দিয়েছি চ্যাট বক্সে। আমি পেয়েছি, হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো। শিওর স্যার, শিওর স্যার। মশহুর ভাই, ওকে, বাই। হুম, একটা হুলস্থুল Thank you. কাণ্ড করে ফেলেন, বুঝছেন, মেলা কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না একটা এরা তো আছে আমাদের ইয়াং জেনারেশন, এই যে আবির আছে, রিশা আছে, হ্যাঁ, দে আর ভেরি এনার্জেটিক। হুম এদেরকে আমরা সামনে ফ্রন্টে রেখে আমরা এগিয়ে যাব। হুম হুম, ইনশাআল্লাহ। মানে ভালো কিছু মানুষের জন্য হচ্ছে, ওটা ভাবতে আমার ভালো লাগে, বুঝছেন, যে কিছু একটা হোক। না, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ বিজ্ঞানী তাহলে। বানানোর জন্য থ্যাংক ধন্যবাদ। ইউ রিশা, আই আবির। ফিল গুড, বিজ্ঞানী বানানোর জন্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার। ওকে, এভরিবডি Thank you, এভরিবডি Abir. অফ দিস Thank you, টিম, Risha. থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।